আজকে আমরা আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 3 এটা সলভ করব। এখানে 25টা অঙ্ক কোশ্চেন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সামনে, বিশেষত তোমাদের মিসলেনিয়াস এক্সাম, ক্লার্কশিপ এক্সাম, তার পাশাপাশি পুলিশের এসআই কনস্টেবলের এক্সাম, সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কোশ্চেনগুলো একটু লেভেলটাও একটু অ্যাডভান্স লেভেলে বা হার্ড লেভেলের রয়েছে, তো তোমরা অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করো, তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন থেকে এগুলো কালেক্ট করে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং তোমরা নিজেরাও প্র্যাকটিস করো। ঠিক আছে, অলরেডি আমাদের এই প্র্যাকটিস সেটে 2টো ভিডিও আপলোড হয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। আর যারা ডাব্লিউবিপি বা কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আলাদা প্র্যাকটিস সেট আপলোড চলছে আমাদের চ্যানেলে, তো সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা সলভ করো। ঠিক আছে, আর এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, পিডিএফগুলো তোমরা প্র্যাকটিস করার জন্য টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওটার, তো ওখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন করে নিও। আর যারা নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে রেগুলার তোমরা এখানে ভিডিও আপডেটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম প্রবলেমটা কি বলেছে দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম সবগুলো এগুলো। দ্য রিমাইন্ডার হোয়েন 72 ইন্টু 73 ইন্টু 78 ইন্টু 76 ইজ ডিভাইডেড বাই 35। 35 দিয়ে যদি এই গুণফলটাকে ডিভাইড করা হয় তাহলে আমাদের ভাগশেষ কত দিবে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের প্রথমে জানতে হবে যে ডিভিশনে নিয়ম কী। ডিভিশনের নিয়ম হলো যে আমরা যখন 35 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করি, আমি ধরলাম 72কে ডিভাইড করবো। 72কে ডিভাইড করলে আমাদের 2 বারে যাবে, তাহলে কত আসবে 70 বাই, আর 2 যেটা থাকলো সেটা আমাদের কি আসলো, রিমাইন্ডার চলে আসলো। এটা হলো আমাদের ভাগফল। ঠিক আছে, তাহলে 35 দিয়ে 72কে ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত থাকছে, 2 থাকছে। একইভাবে এই যে 35 দিয়ে যদি আমরা এবার 73কে ভাগ করি, তাহলে 73কে ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত থাকবে, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকবে 3। ওকে, আবার এই 78 যেটা আছে তাকে যদি আমরা 35 দিয়ে ভাগ করে দিই, তাহলে 35 × 70, তাহলে সেখানে ভাগশেষ থাকছে আমাদের 8। ওকে, আর এবার 76 যে রয়েছে, 76কে যদি 35 দিয়ে ভাগ করি তাহলে সেখানে ভাগশেষ আমাদের কত থাকছে 6। ওকে, আর 72কে এটা 2, তাহলে টোটাল ভাগশেষ কী থাকবে, যদি আমরা 35 দিয়ে 72কে ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগশেষ থাকছে 2। তারপরে 73কে 35 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 3। 78কে 35 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে আমাদের 8, এবং 76কে 35 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 6। তাহলে টোটাল ভাগশেষ থাকলো আমাদের কত, এটা। ওকে, তাহলে আমাদের কত এসে গুণ করে দাও, 6 × 36, 8 × 36, গোটাটা গুণ করলাম না। ঠিক আছে, তো এইটাকে আবার কি করতে হবে, আবার এটাকে 35 দিয়ে ভাগ করো। তাহলে 35 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 8কে যদি 35 দিয়ে ভাগ করি তাহলে 8-এর ভাগশেষ ওটাই 8ই থাকবে। আর 36কে যদি 35 দিয়ে ভাগ করে দিই তাহলে 35কে 35 এক ভাগশেষ আসছে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ওভারঅল ভাগশেষ কত হলো, 8 × 1 মানে 8। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা রিমাইন্ডারের যে নিয়মটা তোমরা যদি ভালো করে জেনে থাকো তাহলে তোমরা এটা বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ডিটেলসে না জানো তোমরা কমেন্ট করে জানিও, আমি পার্টিকুলারলি রিমাইন্ডার থিওরির উপর আলাদা করে ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে কমেন্ট করে জানিবে, আমি রিমাইন্ডার থিওরির উপর ক্লাস নিয়ে আসবো, সেখানে ভালো করে আলোচনা করব। ঠিক আছে, আর এটাও আমি বলে দিলাম যে আশা করি তোমাদের বোঝার কথা, যারা জানো না তাদের একটু অসুবিধা হবে। তো প্রত্যেকটা নাম্বারকে যদি আমরা আলাদা আলাদা ভাগ করে দেখি তাহলে আমরা এই ভাগশেষগুলো পাবো, 2, 3, 8 and 6। সেই নাম্বারগুলো যেগুলো পেলাম সেই ভাগশেষগুলো সেগুলোকে আবার গুণ করে আবার সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ভাগ করলে যেগুলো ভাগশেষ পাবো, শেষে এসে শেষ পর্যন্ত যখন আর ভাগ যাবে না সেটা এসে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম 8কে যদি 35 দিয়ে ভাগ করি তাহলে 8-এর ওটাই ভাগশেষ 8ই হবে। আর 36কে যদি আর 35 দিয়ে ভাগ করি তাহলে সেখানে ভাগশেষ আমাদের 1 থাকছে। ঠিক আছে, তাহলে 8 × 1 আবার গুণ করলে 8, 8কে তো আর 35 দিয়ে ভাগ করলে 8ই ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম কি বলেছে, ইফ আর ইজ দ্য রিমাইন্ডার হোয়েন ইচ অফ 64547306 and 8797 is divided by the
গ্রেটেস্ট নাম্বার ডি, দেন ডি মাইনাস আর ইজ ইকুয়াল টু ডি মাইনাস আর এর ভ্যালু বের করতে বলেছে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে প্রত্যেকটি সংখ্যাকে কোনো একটা সবচেয়ে বড় যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে সেম ভাগশেষ থাকবে। এখানে বলেছে ভাগ করলে আর ভাগশেষ থাকে। আর ভাগশেষ মানে কি, প্রত্যেকটা ক্ষেত্রে আর ভাগশেষ থাকবে, মানে ভাগশেষের ভ্যালু আমার জানা নাই। যদি আমাদের বলে দিত 10 বা 15 বা 20 ভাগশেষ থাকবে তাহলে আমরা ভ্যালুটা জানতাম, বাট এখানে ভ্যালু বলা নাই, তাহলে আমরা ধরে নিলাম আননোন একটা, বাট সেম ভাগশেষটার পরিমাণটা সেম। আর যে সংখ্যাটাতে ভাগ করব সেটাও সেম, একই নাম্বার ডি দিয়ে ভাগ করা হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে। ঠিক আছে, তাহলে এখানে ডি এর ভ্যালু বের করতে হবে এবং আর এর ভ্যালু বের করতে হবে, করার পর এই দুটো মাইনাস করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেমগুলো যখন দেখবে, এটা এলসিএম এর প্রবলেম, এলসিএম এইচএফ চ্যাপ্টার থেকে, এবং খুবই ইম্পর্ট্যান্ট অ্যাডভান্স লেভেলের প্রবলেম এটা। ঠিক আছে, তো এর জন্য তোমাদের ফার্স্ট প্রসেস কি, এরকম যখন থাকবে, যখন গ্রেটেস্ট নাম্বারটা দেওয়া থাকবে না এবং ভাগশেষের ভ্যালুটা দেওয়া থাকবে না, দুটোই আননোন থাকবে, তখন তোমরা কি করবে, তোমরা এই নাম্বারগুলো যেগুলো দেওয়া হচ্ছে তাদের মধ্যে একটার সঙ্গে আর একটার বিয়োগফল বের করবে। ঠিক আছে, ঠিক আছে, এরকম করে যদি আমরা এখানে বিয়োগফল বের করি, দেখো কত আসবে। এখানে দেখো 3টা নাম্বার আছে, তাহলে বিয়োগফল যদি বের করি দুটোর মধ্যে দুটো করে নিয়ে, তাহলে আমরা এখানে 3টাই বিয়োগফল পাবো। প্রথমে 64, 54 সাথে 73, 06 যদি মাইনাস করি একটা পাবো বিয়োগফল, আবার 8797 থেকে 7306 মাইনাস করলে একটা পাবো, আবার 8797 থেকে 6454 মাইনাস করলে আরেকটা পাবো। তাহলে 3টে বিয়োগফল পাবো। ঠিক আছে, পেয়ার পাবো, 3টে জোড়া পাবো বিয়োগফলের। এই যে 3টে জোড়া পেলাম সেগুলোর আমরা কি করব, এলসিএম করে নেব, তাহলে আমাদের অ্যান্সার বা ডি এর ভ্যালু পেয়ে যাব। তখন আমরা ডি এর ভ্যালু পেয়ে যাব, তারপরে আর এর ভ্যালু আমাকে আলাদা করে বের করতে হবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমাদের 3টে দরকার না, আমরা এখানে 2টো বের করব, কারণ 2টো বের করলে আমাদের চলে আসবে অ্যান্সার। দুটোর যা ভ্যালু আসবে 3টের ক্ষেত্রেও সেম ভ্যালুই দিবে। ঠিক আছে, এলসিএম বলছি, এইচ সেভ করব, যে ভ্যালুগুলো বেরোবে বিয়োগফলগুলো, সেই বিয়োগফলগুলোর আমরা কি করব, এইচ সেভ নির্ণয় করব। ঠিক আছে, গসাগু নির্ণয় করব। তাহলে এখানে মাইনাস করে দেখো, 7306 থেকে 64 54 যদি মাইনাস করি, তাহলে আমাদের এখানে 400 থেকে 64 থেকে 73 আমাদের কত ঘর যাচ্ছে, প্রায় 900 থেকে আবার এদিকে 6 4 48 বাদ দাও, তাহলে 900 থেকে 48 বাদ দিলে 852, তাহলে ফার্স্ট বিয়োগফল পেলাম এটা। এবার সেকেন্ড 8797 থেকে যদি 7306 মাইনাস করি, তাহলে এখানে 73 থেকে পড়ে যাচ্ছে 78, মানে 1400 থেকে এখানে 97 থেকে 6 বাদ দাও, তাহলে 1491। ওকে, এটা পেলাম। আরেকটা পেতে পারবো যখন আমরা 8797 থেকে 6454 মাইনাস করব, তাহলে আমার অতগুলো দরকার নেই, আমার দুটো বিয়োগফল যদি আমি পেয়ে যাই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার এই দুটোর আমাদের এই সেভ করতে হবে, গসাগু বের করতে হবে। তো গসাগুটা আমরা সবসময় এখানে ডিভিশন প্রসেসে করব, কারণ এদের মধ্যে কমন নাম্বার খুঁজে বের করা আমাদের এমনি ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো আমরা সেই জন্য ডিভিশন প্রসেসে যদি করি তাহলে সহজে হয়ে যাবে। তো ডিভাইড করো, একবার যাবে, তাহলে 852 মাইনাস যদি আমরা করি তাহলে এখানে কত আছে, 9 3, আর এখানে চলে 639 দিয়ে আবার কি করব, 852কে ডিভাইড করব। ঠিক আছে, 852কে আবার ডিভাইড করবো, একবারে যাবে, তাহলে 639 মাইনাস যদি আমরা করি তাহলে কত আসবে, 3 1 2, এই 213 দিয়ে আবার 639কে ডিভাইড করব, কত দেবে, 3 দিয়ে যাবে। এবার আমার মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের যে নাম্বারটা, যে আমাদের বলেছি গ্রেটেস্ট নাম্বার ডি, সেই ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 213। ডি ইকুয়াল টু হলো আমাদের 213। ওকে, গ্রেটেস্ট নাম্বারটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে গ্রেটেস্ট নাম্বারটা আমরা কী করে পেলাম, এইভাবে প্রসেসটা। এবার আমাদের বাকি দরকার কি, আর দরকার, আরটা আমরা কী করে বের করব। তা আরটা বের করার জন্য যে গ্রেটেস্ট নাম্বার ডি পেলাম, সেই ডি দিয়ে যে কোনো একটা নাম্বারকে ডিভাইড করে দেবো, তাহলে আমরা আর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে 213 দিয়ে তোমরা কী করবে, যে কোনো একটা নাম্বারকে ডিভাইড করো। তাহলে আমি 6454 এটাকে ডিভাইড করছি। ওকে, তো ডিভাইড করলে এটা কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে,
639, এখানে থাকছে 6, এখানে থাকলো 4। ওকে, তাহলে এখানে 0, ডিভাইড যাচ্ছে না। তাহলে এই যে ভাগশেষ পেলাম, ভাগশেষটা কত পেলাম? ভাগশেষ পেলাম আমরা 64। তাহলে আর এর ভ্যালু হলো আমাদের এখানে 64। ওকে, এবার কি বের করতে বলেছে? ডি মাইনাস আর, মাইনাস করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে মাইনাস করলে আমরা কত পাচ্ছি? 9, 7 আর এখানে 4, 149। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট প্রবলেম ছিল এটা, আর কনসেপ্টটা ছিল ইউনিক কনসেপ্ট, একটু মানে লেভেলটা তোমাদের একটু ডিফিকাল্ট লেভেলে ছিল, তো সেই জন্য তোমরা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। বোঝা গেল? আমি যতটা সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, এবার তোমরা সেটাকে ভালো করে একবার না হলে দুবার তিনবার তোমরা রিপিট করে ভালো করে দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে? দ্য টোটাল নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস ইন এ টাউন ইজ 70,000. If the numbers of male is increased by 6% and that of the female is increased by 4%, then the total numbers of males and females in the town would become 73,520. What is the difference the number of males and females in towns in the beginning? কি বলেছে? একটা শহরে পুরুষ ও মহিলার সংখ্যা ছিল 70,000, পুরুষের সংখ্যা 6% বৃদ্ধি পেল এবং মহিলার সংখ্যা 4% বৃদ্ধি পেল। তাহলে পুরুষ এবং মহিলার মোট সংখ্যা হয়ে গেল 73,520। এবার বলেছে প্রাথমিক অবস্থায় পুরুষ এবং মহিলার সংখ্যার যে ছিল তাদের পার্থক্য কত ছিল, ঠিক আছে, ডিফারেন্সটা কত, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। এই টাইপের প্রবলেমটা তোমরা বিভিন্নভাবে করতে পারো, ঠিক আছে। তো আমি যেটা বেস্ট প্রসেস সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রাথমিক অবস্থায় আমরা জাস্ট মেল প্লাস ফিমেল ছিল আমাদের কত? 70,000। ওকে, এবার কি বলেছে? পুরুষের সংখ্যা 6% বৃদ্ধি পেল, ঠিক আছে, মহিলার সংখ্যাও 4% বৃদ্ধি পেল। তাহলে আমরা যদি বলি যে 4% বৃদ্ধি ভ্যালুটাই শুধু লিখছি, পুরুষ যা ছিল তার 4%, ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি পেল? 4%, 6%, পুরুষ আমাদের 6% বৃদ্ধি পেয়েছে, তাহলে 6% অফ মেল প্লাস আর মহিলার সংখ্যা 4%, তাহলে 4% অফ ফিমেল। এটা তাহলে টোটাল বৃদ্ধিটা কত? তাহলে 73,520 থেকে 70,000 বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকলো কত? 3,520। এটা হলো ইনক্রিজড অ্যামাউন্ট, ঠিক আছে। প্রথমে 70,000 ছিল, তারপরে 3,520 জন বেড়ে 73,520 হলো। এটা বোঝা গেছে, ঠিক আছে। এরপরে দেখো কী করবে। এখানে আমরা যদি এই নাম্বারটাকে ভাঙিয়ে লিখি, এখানে বড় কোনটা? 6% আর ছোটো কোনটা? 4%। তাহলে বড়টাকে ভাঙাবো ছোট সমান করে, তাহলে 6কে যদি ভাঙাই তাহলে কী পাবো? 2%। 6কে আমরা ভাঙালে কী পাবো? 2% অফ মেল প্লাস আবার 4% অফ মেল, এটা পাবো, প্লাস আর ফিমেল তো আছে 4% অফ ফিমেল। এটা বোঝা গেছে? কেন করলাম? কারণ আমরা এখানে কমন নিতে পারবো, 4 আমরা এখানে কি করতে পারবো? কমন নিতে পারবো। তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে, 3520। ওকে, তাহলে দেখো এটা তো থেকে গেল আমাদের এই দুটোর মধ্যে 4 কমন আসছে, তাহলে 2% অফ মেল প্লাস 4% যদি কমন নেই, 4% কী হচ্ছে? মেল প্লাস ফিমেল ইকুয়াল টু 3520। এবার দেখো মেল প্লাস ফিমেলের ভ্যালু দেওয়া আছে কত? 70,000। তাহলে 4%-এর ভ্যালু এখান থেকে আমরা যদি বসিয়ে দিই, মানে মেল প্লাস ফিমেলের ভ্যালু, তাহলে আমরা এখানে একটা নাম্বার পাবো। তাহলে নাম্বার পেলে আমরা মেলের পার্সেন্টেজ ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমরা কি পাচ্ছি? 2% অফ মেল প্লাস 4%। আমি যদি এটা একবারই লিখি, আমি আর লিখছি না, ক্যালকুলেশন করা, ঠিক আছে, তোমরা করে নিও। 35,320
আর এই 4 এটা এই সাইডে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 4/100 ইন্টু 70,000, তাহলে 100-এর দুটো জিরো কেটে গেল, তাহলে 700, 700 ইন্টু 4 2800, ঠিক আছে, এটা হলো নাম্বার। তাহলে 2% অফ মেল আমরা কত পেলাম, 2% অফ মেল কত 3520 থেকে 2800 মাইনাস যদি করি তাহলে কত হলো 720, বোঝা গেছে। তাহলে আমরা 2% মেলের ভ্যালু পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের কি বলেছে, পুরুষ এবং মহিলার সংখ্যা টোটাল নাম্বারের ডিফারেন্স বের করতে বলেছে। তাহলে মেল কতগুলো আছে, 2%-এর ভ্যালু হলো আমাদের 720, তাহলে 100% মেলের দরকার আমাদের। 100% মেল কত, 100% অফ মেল কত, 50 দিয়ে গুণ করে দাও, তাহলে 720 ইন্টু 50 যদি করি তাহলে 36, আর এর 100 কত 36,000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায় পুরুষের সংখ্যা ছিল কতজন, 36,000, তাহলে 70,000-এর মধ্যে 36,000 যদি পুরুষ হয় তাহলে মেল সংখ্যা ছিল আমাদের কত 36,000। ওকে, আর ফিমেল তাহলে কত হবে, 70-এর মধ্যে 36,000 যদি মেল হয় তাহলে বাকি যে ছাড়বো 34,000 সেটা হলো আমাদের ফিমেল। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত, মাইনাস করে দাও, পার্থক্য হচ্ছে আমাদের 2,000। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম, ঠিক আছে, বোঝা গেল। আশা করি তোমরা বুঝতে পারছো প্রবলেমগুলো, যদি বুঝতে না পারো এগুলো রিপিট করে দাও, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে। তোমাদের WBCS মেন্সের জন্যও ইম্পর্ট্যান্ট। ওকে, আর মিসলেনিয়াস তো অবশ্যই ইম্পর্ট্যান্ট, আর যারা তোমরা বিশেষ করে স্কুলে এসে এর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর এই WBP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে SI এক্সাম রয়েছে তাদের জন্যও ইম্পর্ট্যান্ট, এগুলো কারণ ওগুলোতে একটু লেভেলগুলো তোমাদের ডিফিকাল্ট লেভেলে একটু কোশ্চেন থাকে, ঠিক আছে। তো আর যারা CGL বা সেন্ট্রাল লেভেলে যে কোনো এক্সামের জন্য খাটছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো ভিডিওগুলো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো। তার পাশাপাশি তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে তোমাদের ফ্রেন্ডসরা তাদের সঙ্গে তোমরা এটা শেয়ার করো ভিডিওগুলো, ঠিক আছে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে রেগুলার তোমরা স্টাডি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবে। সিলেবাস অনুযায়ী ধরে ধরে তোমাদের পুরো ম্যাথসের সিলেবাস আমি কভার করাবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। তার পাশাপাশি তোমাদের বিভিন্ন এক্সামের সময় তোমাদের বিভিন্ন এক্সামের প্র্যাকটিস সেটগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ওখান থেকে তোমরা PDFগুলো ডাউনলোড করতে পারবে, ওখানে PDFগুলো আপলোড করা থাকে, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, বাংলাতে পড়ি, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 85% ভোটার তাদের ভোট দিয়েছেন, যাদের মধ্যে 4% হলো অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, এবং কী হয়েছে একজন প্রার্থী 6,936টা ভোট পেয়েছে, যা বৈধ ভোটের কত 85%। সেই নির্বাচনে নথিভুক্ত মোট ভোটার সংখ্যা কত সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আমরা এই জিনিসটাকে যদি ভালো করে ধরি তাহলে আমাদের কি হচ্ছে দেখো, আমি জাস্ট এটা তোমরা যদি এটাকে এইভাবে বের করো যে টোটাল ভোটার হলো আমাদের 100%, ওকে। এবার কি হলো, এখান থেকে 85% ভোট দিয়েছে, তাহলে এখান থেকে বাকি যে 15% সেটা দেয়নি, আমাদের দিয়েছে 85%, আমি সেটা লিখলাম, ওকে। এবার 85% থেকে কি হয়েছে 4% অবৈধ বলে ঘোষণা হয়েছে, তাহলে 85% থেকে আবার 4% অবৈধ গেল, তাহলে বাকি কত থাকলো 96%। এই 96% যে ভোট সেই ভোটটা হলো বৈধ ভোট। এই বৈধ ভোটের মধ্যে থেকে আবার কি 85% যে পেয়েছে তার ভ্যালু দেওয়া আছে আমাদের কত, যে 85% পেয়েছে তার ভ্যালু হলো দেওয়া আছে আমাদের কত 6,936, এটা হলো আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে কী বের করতে হবে, এই যে প্রথম যে 100%, এই 100%-এর ভ্যালু বের করতে হবে, বোঝা গেল। তাহলে এই আমাদের দেওয়া আছে 85%-এর, এই 85%-এর ভ্যালু বের করতে হবে এই 100%-এর ভ্যালু। তাহলে আমরা কি করে বের করব, ঠিক আছে। তাহলে আমরা কি করে বের করব, তাহলে আমরা যদি নিচে থেকে যাই তাহলে টোটাল ভোটার সংখ্যা কত, টোটাল ভোটার সংখ্যা আমরা ধরলাম x ইকুয়াল টু কত হবে 6936 ইন্টু এটা কী হবে 85%-এর ভ্যালু এটা, তাহলে তার এখানে টোটাল যে 100%-এর মধ্যে 85% এটা,
তাহলে এই 100%-এর ভ্যালু কত হবে? তাহলে 100/85। তারপরে 85 থেকে কোথায় যাবে? 96-এ। 96%-এর ভ্যালু হলো পুরোটা আমাদের এটা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 96 মানে কি 4% তো বাদ গিয়েছে, তাহলে টোটাল কত এখানে 100%। তাহলে 100%-এর যেতে হলে তাহলে 96 100/96। সেমভাবে এখানেও 100/85। তাহলে এইখানে চলে আসলাম আমরা 100%-এ, বা টোটাল যে লোক সংখ্যা বা ভোটার সংখ্যা সেটার ভ্যালু পেয়ে যাব। বোঝা গেল? এইটুকু দেখো 85%-এর ভ্যালু তার মান ছিল 6936। তাহলে এখান থেকে আমরা ধীরে ধীরে উপরে যাচ্ছি। তাহলে এখান থেকে 85%-এর উপর কী আছে? 100% না? 85% কার? 100%-এর মধ্যে 85%। তাহলে সেই 100%-এর ভ্যালু হলো এটা প্রথমটা। এরপরে এটা যেটা দিল সেটা 96%-এর ভ্যালু। তাহলে 96-এর মধ্যে 4% আলাদা আছে। তাহলে 96 মানে জিনিসটি কী হচ্ছে দেখো, প্রত্যেকটার মাঝখানে একটা করে 100% আছে। সেই 100% 96% এটা, আর এইখানে 96 এই 100-এর আবার মধ্যে 85% এটা। বোঝা গেল? তাহলে আমাকে মেন প্রত্যেকটা ঘরে এই 100-এর ভ্যালুগুলো বের করতে যেতে হবে, ঠিক আছে? তাহলে 85 যে পার্সেন্টের ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে 100%-এর ভ্যালু কত? এটা। তারপর 96%-এর ভ্যালু হলো এটা পুরোটা, ঠিক আছে? তাহলে সেই 100%-এর ভ্যালু কত? তাহলে পুরোটা এটা। এবার 85%-এর ভ্যালু হলো পুরোটা এটা। তাহলে এই 100%-এর ভ্যালু কত? পুরোটা এটা। বোঝা গেছে? তাহলে তোমরা ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। ওকে, চলো তাহলে আমরা এখানে কি করব? কাটাকাটি করব, ঠিক আছে? তো কাটাকাটি করে দাও। এখানে দেখো 17 দিয়ে কাটবে 5, 17 দিয়ে এখানেও কাটবে, কেটে দাও। তাহলে 17 4 17 88, ঠিক আছে? হাতে থাকে তোমাদের 136 হয়ে গেল। তাহলে এখানে 0 আসবে, 0 আসার পর এটা 8 হবে, ঠিক আছে? 8 17 136। এবার আবার 17 দিয়ে কাটো, এটা কাটবে 5, আর আবার 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, আর 6 68, ঠিক আছে? 4 17 68। বোঝা গেল? এবার 24 দিয়ে 96-কে কেটে দাও, 24 দিয়ে 96-কে কেটে দাও। তাহলে 24 দুগুণে 48, 4 24 96। তাহলে 5 5 25, 25 ইন্টু 4 যদি আমরা কাটি তাহলে আমাদের কী আসছে দেখো, 100 হয়ে যাচ্ছে। তাহলে একটা 100-র সঙ্গে পুরো কেটে গেল। তাহলে আমাদের এক্সের ভ্যালু কী দিল? এক্স ইকুয়াল টু আমাদের কত হলো? 100 ইন্টু 100 মানে 10,000, ঠিক আছে? তাহলে আমাদের মোট ভোটার সংখ্যা কত ছিল? 10,000। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। যদি একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয় তবে দোকানদারের 25% লাভ পায়। যদি দোকানদার সেই জিনিসটি চিহ্নিত মূল্যের উপর 25% ছাড় দেয় তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? খুবই সুন্দর প্রবলেম এবং খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে? কি করে করবে, ঠিক আছে? যদি আমার এখানে আমরা দুটো কন্ডিশন দেওয়া আছে। ফার্স্ট কন্ডিশন বলছে চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিলে দোকানদারের লাভ হচ্ছে 25%, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বলা আছে চিহ্নিত মূল্যের উপর যদি 25% ছাড় দেয় তাহলে লাভ হবে কত পার্সেন্ট, সেটা আমরা বিক্রি করতে বলেছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কন্ডিশন একটা দেওয়া আছে, সেটা পরিপ্রেক্ষিতে সেকেন্ড কন্ডিশনকে কাজে লাগাতে হবে। তাহলে আমরা যদি বলি যে দুটো কন্ডিশনকে আমরা একইভাবে কাজে লাগাবো, কারণ জিনিসটার ক্রয় মূল্য এবং চিহ্নিত মূল্য দুই ক্ষেত্রে ভ্যালু সেম না, ঠিক আছে? তাহলে আমরা দুটো কন্ডিশনকে একভাবেই কাজে লাগাবো, একটা ইকুয়েশনে দিয়ে আমরা সলভ করব। তাহলে এই যে টাইপের প্রবলেমটা এখানে যেখানেই দেখবে চিহ্নিত মূল্যের উপর ছাড় দেওয়ার পর আমার দোকানদারের লাভ হচ্ছে, তাহলে সেখানে আমাদের একটাই থিওরি রয়েছে, খুবই সুন্দর কনসেপ্ট রয়েছে, সেটা আমাদের কাজে লাগাতে হবে। সেটা হলো আমাদের এমপি বাই সিপি, ঠিক আছে, ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস পার্সেন্টেজ ভ্যালু বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ভ্যালু, ঠিক আছে? এমপি বাই সিপির ভ্যালু এই রেশিওটাতে মেনটেন হয়। এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস প্রফিট হলে প্লাস হবে আর লস হলে মাইনাস বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ,
ঠিক আছে। তাই এই থিওরিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আর দুই ক্ষেত্রে আমার কি এমপি বাই সিপি এই যে ভ্যালুটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব যে ফার্স্ট কন্ডিশন হলো 100, এখানে প্রফিট হয়েছে কত 25% প্লাস 25 বাই 100, এখানে কি হচ্ছে 10% ছাড় দিয়েছে তাহলে -10 ইকুয়াল টু, এটা ইকুয়াল টু হয়ে যাবে কারণ দুটো কন্ডিশনে আমাদের এমপি বাই সিপি ভ্যালু কি সেম, ঠিক আছে। তাহলে এখানে 100 কি বলেছে লাভ বা ক্ষতি কত হবে জানি না, আমরা প্লাস এক্স ধরে নিলাম। এক্সের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে লাভ হবে, আর এক্সের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে লস হবে। বাই কত পার্সেন্ট ছাড় দিয়েছে 25% ছাড় দিয়েছে, তাহলে 100 মাইনাস 25, ঠিক আছে। এই পুরো প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে শুধু যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু বের করে নিই, ঠিক আছে। বোঝা গেল? তাহলে ফার্স্ট তোমাদের যদি কনসেপ্টে ক্লিয়ার থাকে তাহলে তোমরা এগুলো সহজেই করতে পারবে, ঠিক আছে। তাহলে এটা সলভ করো, সলভ করলে কী আসবে, উপরে আসবে 125 আর এখানে থাকবে 75, কোনাগুনি গুণ করে একবারে আমি লিখে দিচ্ছি। তাহলে 100 প্লাস এক্স ইকুয়াল টু কত আসবে 125 ইন্টু 75 বাই এটা কত আসবে 90, ঠিক আছে। এরপর আমরা কাটাকাটি করে দিই। কাটাকাটি যদি করি এখানে দেখো 15 দিয়ে কাটো, 5 15 75, 6 15 90, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে 100টা এইদিকে নিয়ে যাও মাইনাস করে দাও, 5 ইন্টু 125 এটার ভ্যালু কত দিবে, এটার ভ্যালু দিবে আমাদের কত 625 মাইনাস 6 ইন্টু 100 মানে 600 বাই 6, তাহলে এক্স ইকুয়াল টু কত 25/6, এটার ভ্যালু কত 4.1/6%, এটা হলো আমাদের অ্যান্সার 4.1/6%। আর এটা ভ্যালু দেখো পজিটিভ ভ্যালু, তার মানে এটা কি প্রফিট, এটা হলো আমাদের প্রফিট। যদি এখানে নেগেটিভ ভ্যালু দিত তাহলে আমাদের লস হতো। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, 4.16% প্রফিট, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। আর হ্যাঁ, এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের জন্য, তো তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নাও, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে রয়েছে, ঠিক আছে। প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন করে নিও, ঠিক আছে। বা তোমরা টেলিগ্রামের চ্যানেলে গিয়ে এই ক্র্যাক ম্যাথস অফিসিয়াল বলে তোমরা সার্চ করতে পারো, তাহলে তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট কি বলেছে, একজন দোকানদার একটি ত্রুটিপূর্ণ তুলাযন্ত্র ব্যবহার করে তার পণ্য বিক্রি করে যা 25% কম ওজন পরিমাপ করে। কন্ডিশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। আমি এই প্রবলেমটা নিয়ে এসেছি কারণ এখানে 2-3টে কন্ডিশন একসঙ্গে ইউজ হয়েছে, তো সেই জন্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এক্সামে হয়তো একটাকেই দুটো কন্ডিশন দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো মেন জিনিস হলো তোমরা কীভাবে করবে, প্রত্যেকটা কন্ডিশনে কি এখানে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, তারপরে তিনি তার পণ্যগুলিকে ক্রয় মূল্যের উপর 15% উপরে চিহ্নিত করেন। যদি সে এবার 10% ছাড় দেয় তাহলে 1 কেজি পণ্যের উপর তার মোট কত লাভ হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। প্রথমে কী করলো, ভুল তুলাযন্ত্র ব্যবহার করে সে কম ওজন দিচ্ছে। আবার কি করেছে, চিহ্নিত মূল্যটা ক্রয় মূল্যের উপর 15% বাড়িয়েছে। আবার কি করছে 10% ছাড় দিচ্ছে, ঠিক আছে। যখনই কোনো তুলাযন্ত্র কম ইউজ মানে কম যদি ওজন করে তাহলে সেক্ষেত্রে আমরা সিপি আর এসপি রেশিও আমরা কত পাই, সিপি এসপি রেশিও আমরা কত পাই সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এবার দেখো আমরা যখন জিনিসটা কিনি দোকানদার যখন জিনিসটা কিনেছে তখন 100 টাকায় কিনেছে, বললাম 100 টাকায় বা 100 টাকায় কিনেছে বা 100 গ্রাম কিনেছে। তাহলে 100 গ্রামে যা সিপি হবে, প্রত্যেকটা সিপি অনুযায়ী আমি ধরলাম এটা ইউনিট ডিজিট, 100 টাকার যা সিপি হবে সেটার প্রত্যেকটা ইউনিটের যদি সিপি গুণ করি তাহলে ইকুয়াল টু কী হয়ে যাবে, পরে যখন বিক্রি করছে তাহলে সেখানে 25% কম ওজন ইউজ হচ্ছে না, তাহলে 75 গ্রাম দিচ্ছে। তাহলে 75 গ্রামের এসপিতে
ওটা কি হচ্ছে, আমাদের ওই টাকাটা মেকআপ হচ্ছে। দুটো সমান, দুটোর দাম কি ভ্যালু সমান ভ্যালু না, মানে জিনিসটা হলো যে আমরা এখানে কোনো বাকি কোনো কন্ডিশন নেই, আমি জিনিসটাকে যেই দামে কিনেছিলাম সেই দামে বিক্রি করছি, বাকি কোনো কন্ডিশন আমি দেখব না এখন, ওগুলো পরে। ফার্স্ট হলো আমাদের যে দামে কিনেছি সেই দামে বিক্রি করছি, ঠিক আছে। তাহলে আমাদের কন্ডিশনটা কি, যে 100 গ্রামের সিপি যা হবে 75 গ্রাম বিক্রি করে সেই যে টাকা পাবো সেটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা সিপি এবং এসপি রেশিও পেয়ে যাচ্ছি যখন কম ওজন ইউজ করছে, ঠিক আছে। তাহলে সিপি কত 75 বাই এসপি কত 100, এই রেশিওটা আমরা এখানে ইউজ করব। সেই জন্য আমি এটা বের করে তোমাদের দেখালাম। এখানে জাস্ট তোমরা মনে রাখবে তিনটা কন্ডিশন আছে, তাহলে আমাদের সিপি আর এসপি রেশিও আমাদের এখানে বের করতে হবে, তিনটা কন্ডিশনে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট কন্ডিশন দেখো, ফার্স্ট কন্ডিশন হলো 10% কম ওয়েট দিচ্ছে, ঠিক আছে। তাহলে সিপি কত হচ্ছে, সিপি হচ্ছে আমাদের 75, এসপি কত হচ্ছে, এসপি হচ্ছে আমাদের 100। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, এবার সেকেন্ড কন্ডিশন এখানে লিখবো, পরপর তিনটে কন্ডিশন আমরা লিখে যাব। তিনি যদি তার পণ্যগুলিকে ক্রয় মূল্যের উপর 15% উপরে চিহ্নিত করেন, মানে তার 100 টাকার যদি জিনিস কিনে থাকে, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে চিহ্নিত মূল্য কত 15% উপরে, মানে 115। তাহলে সিপিএমই, তাহলে বাকি সব কিছু বাদ দিই, যদি ও 100 টাকায় কিনেছে এবং চিহ্নিত মূল্যে বিক্রি করেছে তাহলে তার এসপি কত হবে 115 হবে, ঠিক আছে। তাহলে সিপি তখন হয়ে গেল 100 আর এসপি হয়ে গেল 115। এবার থার্ড কন্ডিশন কী বলেছে, যে 10% ছাড় দেয়, বাকি সব কন্ডিশন ছেড়ে দাও, শুধু 10% ছাড় দিয়ে বিক্রি করছে। তার মানে যদি সিপি ওর কত হয় 100 টাকা হয় তাহলে এসপি কত হবে, 10% ছাড় দিলে 90 টাকাতে বিক্রি করবে। তাহলে সিপি আমাদের 100 হলে এসপি কত হবে 90, ঠিক আছে। এই যে ভ্যালুটা পেলাম এটাতে কাজ করতে হবে। এবার কি করব, এই যে সেম সাইডে এগুলো কি করব, গুণ করব, ঠিক আছে। এগুলো গুণ করে এই দুটোর রেশিও বের করব, তাহলে সিপি আর এসপি রেশিওটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে গুণ করার আগে দেখব কোনো কাটাকাটি যাচ্ছে নাকি, যদি কাটাকাটি যায় তাহলে সেখানে কাটাকাটি করে দেবো। তাহলে এখানে দেখো দুদিকে 100 কেটে যাচ্ছে, এদিকে তো 0 আর 0 কেটে গেল, ঠিক আছে। 75 আর 115 কেটে যাবে, কাটার পর এখানে দেখো কত থাকে, 5 দিয়ে কাটো, 5 15 75, 5 দিয়ে কাটো, এটা কত হবে 23, বাইরে লিখলাম, ঠিক আছে। এবার গুণ করে লেখো, তাহলে 15 × 10 কত 150, আর এখানে 9 × 23 গুণ করে যদি আমরা লিখি তাহলে কত আসবে আমাদের, 9 2 18, 180 আর 3 9 27, 207, তাই তো। তাহলে দেখো টোটাল যদি আমরা সিপি দেখি তাহলে টোটাল সিপি কত 150 টাকা আর এসপি কত 207 টাকা। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে 150 টাকায় কিনে সে 207 টাকায় বিক্রি করেছে, তাহলে প্রফিট হয়েছে কত টাকার প্রফিট হয়েছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 57 রুপিস তার প্রফিট হয়েছে, 57 রুপিস প্রফিট হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে পার্সেন্টেজ করার জন্য 57 বাই সিপি কত, সিপি হলো আমাদের 150 × 100। এবার যদি কাটাকাটি করি আমরা এখানে দেখো কি আসছে, 50 দিয়ে কাটো 2, 50 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 57 কাটো 19, ঠিক আছে। তাহলে কত হলো, 3 দিয়ে 57 কাটলে 19, 19 আর 2 কত হলো 38%, বোঝা গেল। তাহলে এই 38% হলো আমাদের তার 1 কেজি পণ্যের উপর মোট লাভ। 1 কেজি হোক 10 কেজি হোক কোনো ব্যাপার না, তার টোটাল প্রফিট পার্সেন্টেজ হলো 38%। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, বোঝা গেছে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো থাকলে তোমরা কিভাবে করবে খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিলে এইভাবে তোমরা কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করবে এক এক করে, ঠিক আছে। এখানে 3টে দিলাম, 3টে জায়গায় 4টে 5টে কন্ডিশনও দিতে পারে, ঠিক আছে। যতগুলো কন্ডিশন থাকে না কেন, 2টো থাকলে তোমরা 2টো ইউজ করবে, একটা থাকলে একটা ইউজ করবে, 3টে থাকলে 3টে ইউজ করে তোমরা এইভাবে রেশিও বের করে তোমরা করবে, সহজে তোমাদের প্রবলেমগুলো সলভ হবে, ঠিক আছে। এটা হলো অসাধু ব্যবসায়ীদের খুব ইম্পর্টেন্ট প্রবলেম। যদি এর সম্বন্ধে আরও ডিটেলসের কাজ দেখতে চাও তাহলে আমার প্লেলিস্টে যাবে, চ্যানেলের প্লেলিস্টে দেখবে অসাধু ব্যবসায়ী বলে আলাদা একটা ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটা ফুল ভিডিও দেখে নিও, তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, একটি নিবন্ধের চিহ্নিত মূল্য হলো 530 টাকা, পরপর দুটি ছাড়ের পরে এটিকে 396 টাকা 40 পয়সায় বিক্রি করা হয়,
যদি প্রথম যে ডিসকাউন্ট সেটা 15% হয়, তাহলে দ্বিতীয় ডিসকাউন্ট হচ্ছে X%। তাহলে এক্সের মান কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে জিনিসটা কি দেখতে পেলাম, আমাদের দেখতে পেলাম যে আমাদের পরপর দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সেই সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পর কি সেই সাকসেসিভ ডিসকাউন্টের একটা ভ্যালু দেওয়া আছে আর একটা ভ্যালু আমাকে বের করতে হবে। পরপর তিনটে সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রেও এই টাইপের প্রবলেম তোমাদের থাকতে পারে। ঠিক আছে, পরে নেক্সট প্র্যাকটিস সেটে আমি নিয়ে আসবো তিনটের। ঠিক আছে, এখানে দুটো আছে, তাহলে তখন আমরা সেটাও দেখে নেব। তিনটে থাকলে তোমরা কী করে করবে, সেম প্রসেস। ঠিক আছে, দেখে নাও। এখানে দেখো কি হয়েছে, চিহ্নিত মূল্য 530 টাকা, পরপর দুটি ছাড় পরে এটা বিক্রয় মূল্য কত দেওয়া আছে 396 টাকা 44 পয়সা। তার মানে আমাদের এখানে জিনিসটা যদি আমরা দেখি, তাহলে মার্ক প্রাইস আর এসপির মধ্যে আমরা একটা রেশিও পাচ্ছি। ঠিক আছে, প্রথমে দেখো আমি পার্সেন্টেজ ভ্যালুগুলো আগে লিখে নেই। প্রথমে কী বলেছে, 10-15% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 100 টাকার যদি আমাদের মার্ক প্রাইস হয়, তাহলে ডিসকাউন্ট 15% দেওয়ার পর এসপি কত হবে 85। ঠিক আছে, পরের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে ডিসকাউন্ট আমার দেওয়া আছে কত X%। তাহলে এখানে যদি আমি বলি যে আমার এখানেও এমপি 100 টাকা, তাহলে ডিসকাউন্ট X% দেওয়ার পর এসপি কত হবে 100 - X, এটাই আসবে। ঠিক আছে, বোঝা গেল? অথবা আমরা এইভাবে করতে পারি, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে পরপর দুটো ডিসকাউন্ট, ফার্স্ট ডিসকাউন্ট, এটা হলো সেকেন্ড ডিসকাউন্ট। এটার এফেক্টিভ ডিসকাউন্ট কি হচ্ছে, এই দুটো যদি গুণ করি আমরা 100 × এ আর 85 × বি, এই দুটো গুণ করে আমরা নিচের ডিসকাউন্টটা পাবো। নিচে যেটা হচ্ছে সেটা দেওয়া আছে আমাদের 530 টাকা হলো এমপি, আর এসপি দেওয়া আছে 396 টাকা 44 পয়সা। পয়েন্টটা তুলে দিলাম, তাহলে এখানে দুটো জিরো বসিয়ে দিলাম। এটা আমাদের রেশিও। ঠিক আছে, এই হলো আমাদের এখানে কন্ডিশন। বোঝা গেছে? তাহলে আমরা যদি এখানে ভালো করে দেখি সম্পর্কটা কী দাঁড়ায়, সম্পর্কটা দাঁড়ায় 100 × এ, 100 × এ পাই এমপি বাই এসপি, এসপি রেশিও কত 85 × বি ইকুয়াল টু, এখানেও কি এমপি বাই এসপি, এটা 53000 বাই 39644, এটা আসবে। ঠিক আছে, আমি যদি এখানে এর ভ্যালু 100 পুট করে দেই, তাহলে আমাদের বি এর ভ্যালু একটা আসবে। ঠিক আছে, তো তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা এটা করবে। তা আমি এইভাবেই লিখলাম, লেখার পর এখন এ বাই বি এর ভ্যালু যদি বের করতে পারি তাহলে আমাদের চলে আসবে। আর যদি আমি বলি যে না, এর ভ্যালু আমি 100 ধরবো, কারণ এখানে এমপি আমাদের সবসময় 100 ধরা হচ্ছে, তাহলে এর ভ্যালু যদি আমরা 100 ধরি, তাহলে আমাদের কী হবে 100 × 100, তাহলে বি এর ভ্যালু আমাদের বের করবো 85 × বি, এখানে হবে 53000 বাই 39644। এবার দেখো কাটাকাটি যদি তোমরা করো, এই দুটো জিরো আর এখানে একটা জিরো, তিনটে জিরো কেটে গেল। ঠিক আছে, আর কি থাকলো, আর থাকছে আমরা যদি কাটাকাটি করি, এখানে 17 দিয়ে কাটো, 5 × 17 = 85, 17 দিয়ে এখানে কাটো, তাহলে 17 × 2 = 34, আর 34 × 56, 56 3 × 17 = 51, 54 আবার 3 × 17 = 51, 34, 17 2 আবার 34। ঠিক আছে, এটা 3, এটা 2, তাহলে 2332 এটা হলো। আবার যদি আমরা এখানে কাটাকাটি করি 5 দিয়ে, 10কে 5 × 2 = 10,
বাকি সব ঠিক আছে। তাহলে বি ইকুয়াল টু কত আসবে? তাহলে বি ইকুয়াল টু আসলো 2 × 2332/53। এবার 53 দিয়ে এটাকে ডিভাইড করো, 53 দিয়ে এটা পুরোটাই কেটে যাবে। কত দিয়ে যাবে দেখো, 4 × 5 = 20, 4 দিয়ে যাবে, 4 দিয়ে দাও। 4 দিয়ে যদি আমরা দিই তাহলে প্রথমে 4 আসলো, 4 দিয়ে গুলো 4 × 5 = 20, 3 × 4 = 12, মানে 20 আর 12 212। 212 যদি এখান থেকে 233 থেকে মাইনাস করো তাহলে আবার কত, 221 আর 2 212, আবার 4, ঠিক আছে। তাহলে 44 আসলো। তাহলে বি এর ভ্যালু কত? 44 × 2 মানে 88 আসলো। তাহলে বি এর ভ্যালু আমরা এ এর ভ্যালু এখানে 100 ধরেছি, এর ভ্যালু আমরা 100 ধরলাম, ঠিক আছে। এর ভ্যালু আমরা এখানে 100 ধরেছি, কারণ এর ভ্যালু এখানে আমরা 100 ধরলাম। আর বি এর ভ্যালু আমরা পেলাম কত? 88। ওকে, তাহলে দেখো 100 থেকে 88 কত মাইনাস হলো, কত কম? 12, ঠিক আছে। এটাই হলো আমাদের ডিসকাউন্ট পার্সেন্ট, এটাই হলো আমাদের ডিসকাউন্ট পার্সেন্ট মানে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু পেলাম আমরা, অপশন নাম্বার ডি হলো আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। পরপর 2, 3টে ডিসকাউন্ট যতগুলোই থাকে না কেন, 2, 3 বার 4 বার যদি ডিসকাউন্ট এইভাবে হয় তাহলে তোমরা এইভাবে পরপর রেশিও বানিয়ে করতে পারবে, ঠিক আছে। বোঝা গেছে? তো এখানে ক্যালকুলেশনগুলো তোমাদের একটু খেয়াল করে করতে হবে, যদি সেগুলো ভুল হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, পুরো প্রবলেম ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম 100 রুপি যদি এমপি হয় তাহলে এসপি হলো 88। তাহলে 100 থেকে 88 কত কমলো? 12%, মানে 12 কমলো। এই 12 কমলো মানে কি, সেই 12টাই আমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সেটাই হলো আমাদের অ্যান্সার, অপশন নাম্বার ডি, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন নাম্বার ডি, 12%। চলো নেক্সট প্রবলেম। A certain sum is invested at a simple interest at X% per annum for 5 years. Had it been invested at X plus 5% per year, the simple interest would have become 9,200 more than the earlier one. What is the sum? বলেছে X% বার্ষিক সুদের হারে 5 বছরের জন্য কোনো একটা অর্থ বিনিয়োগ করা হয়েছিল, যদি সেটাকে X plus 5% বার্ষিক সুদের হারে বিনিয়োগ করা হয় তাহলে আগের যা সুদ দিয়েছিল তার থেকে 9,200 টাকা বেশি দিবে। তাহলে আসলে পরিমাণটা বের করতে বলেছে। আমরা দুটো সুদের মধ্যে, এটা যেহেতু সিম্পল ইন্টারেস্ট সেখানে এখানে ঝামেলা করার দরকার নেই। আমরা দেখব যে এই দুটো সুদের মধ্যে ডিফারেন্স কত। প্রথমে ছিল X%, পরে হলো X plus 5%, তাহলে ডিফারেন্স কত? 5%। আর এর মধ্যে ডিফারেন্স হলো 5%, তাহলে সেটাই হলো আমাদের আর। টি হলো আমাদের এখানে কত? 5 ইয়ার্স। টি হলো আমাদের 5 ইয়ার্স, ঠিক আছে। আর এখানে সুদের আগের চেয়ে এত টাকা বেশি, মানে কি এখন যে 5% বেশি হওয়ার জন্য যে ইন্টারেস্ট সেটা হলো 9,200 টাকা। বাট দুই ক্ষেত্রেই কী হচ্ছে, প্রথমে যখন X% দেওয়া হয়েছে বা পরে যখন 5% বাড়ানো হয়েছে, দুই ক্ষেত্রে আমাদের আসলে পরিমাণটা কি সেম থেকেছে, ঠিক আছে। তাহলে 9,200 টাকা যে ইন্টারেস্ট হয়েছে সেটা এই 5%-এর জন্য হয়েছে, কিন্তু আসল ছিল আমাদের সেম, আগের যে আসল ছিল সেটাই। তাহলে সেই আসলের পরিমাণটা আমাদের বের করতে বলেছে। তাহলে পি এর ভ্যালু কত? পি ইকুয়াল টু কত? আমরা 100 ইন্টু আই, আই এর ভ্যালু কত? 9,200, 100 ইন্টু আই বাই আর টি, আর ইন্টু টি, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু আমরা কি থিওরি জানি? 100 ইন্টু আই বাই আর, মানে আর ইন্টু টি, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করে দিই তাহলে আমরা কী পাবো? 5 × 5 = 25, 25 100 দিয়ে কাটো 4, তাহলে পি ইকুয়াল টু কত? 4 × 8, 4 × 36, 36,800 টাকা, ঠিক আছে। অপশন নাম্বার এখানে এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, 36,800 টাকা তার আসল পরিমাণ কত, ঠিক আছে। সরল সুদের খুবই সিম্পল এবং ইন্টারেস্টিং প্রবলেম, ঠিক আছে। অনেকে তোমরা এখানে দুটো কন্ডিশন ফেলাতে যাবে, দিয়ে তখন ওটা বিশাল ক্রিটিক্যাল এবং বড় হয়ে যাবে, ঠিক আছে, যে এক্স আছে, এক্স কী করবে। তো এখানে জাস্ট আমরা যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সের জন্য আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে এত 9,200 টাকা, তাহলে আমরা এইটাকেই বেস করে থিওরিটা ফেলবো, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট
এখানে পড়ি, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরে একটি নির্দিষ্ট বার্ষিক সুদের হারে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থের জন্য প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ হলো যথাক্রমে 3,300 টাকা এবং 3,630 টাকা। একই সুদের হারে আড়াই বছরে ওই একই পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের এইগুলো একটু ক্রিটিক্যাল লেভেলের প্রবলেম। ঠিক আছে, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর কোনো একটা টাকা আমাদের ছিল, আসল টাকা ছিল, সেটা আমরা জানি না। ঠিক আছে, সেটা আমরা ফার্স্ট ডিপোজিট করলাম, তাহলে ফার্স্ট যে আমাদের বছর সেখানে কিছু ইন্টারেস্ট আসবে, সেকেন্ড বছরের জন্য আমাদের কিছু ইন্টারেস্ট থাকবে, আর থার্ড ইয়ারের জন্য আমাদের কিছু ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে, এবার দেখো জিনিসটা কি হচ্ছে এখানে। ফার্স্ট ইয়ারে কত ইন্টারেস্ট হবে সেটা দেওয়া নাই, সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট হয়েছে আমাদের 3,300 টাকা, আর থার্ড ইয়ারে ইন্টারেস্ট হয়েছে 3,630 টাকা। ওকে, এইবার দেখো এটা যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে প্রত্যেক বছরে কি হচ্ছে, ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট হচ্ছে। তাহলে আমাকে এখানে কী বের করতে হবে, আমাকে পি বের করতে হবে এবং সুদের হার বের করতে হবে। তাহলে সুদের হার যদি আমি দেখি, বাৎসরিক সুদের হার কত, আমি এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, 3,300 টাকা থেকে 3,630 টাকা আমাদের ইন্টারেস্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে 3,300 টাকার উপর আবার ইন্টারেস্ট লেগে হয়েছে আমাদের 3,630 টাকা। তাহলে এখানে কত পার্সেন্ট বাড়লো। এবার দেখো 3,300 থেকে 3,630 যে ইন্টারেস্টটা, যেটা ডিফারেন্স হলো, ইন্টারেস্ট ডিফারেন্স কত হলো, এটা দিয়ে এটাকে ভাগ করে দাও। ডিফারেন্স আমার দরকার নেই, আমাদের মানে কত গুণ হলো, 3,300 থেকে 3,630 কত গুণ হচ্ছে। তাহলে আমরা যদি ডিভাইড করে দিই, তাহলে 3,630 বাই 3,300 কাটাকাটি করি, এখানে 3 দিয়ে 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটলে 3 3 33, 11 দিয়ে কাটলে আমাদের এখানে চলে আসছে 30। ঠিক আছে, আবার 3 দিয়ে কাটো, 11/10 এটা চলে আসে। ঠিক আছে, তাহলে কত গুণ বাড়লো, তাহলে 11/10 গুণ বাড়ছে। তাহলে সেম কন্ডিশন আমার কী হবে, এখান থেকে যখন এখানে 11/10 গুণ বাড়ছে, তাহলে এখান থেকে এখানেও কী হবে, 11/10 গুণ বেড়েছে। বোঝা গেল জিনিসটা। তাহলে ফার্স্ট ইয়ারের থেকে যখন সেকেন্ড ইয়ারে এসছে, তখন আমাদের কী হলো, 11/10 গুণ বেড়েছে। তাহলে এই যে ভ্যালুটা, ফার্স্ট ইয়ারের ভ্যালুটা, সেটা কত দিবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট ইয়ারের ভ্যালুটা কত দিচ্ছে, 3,300 ইন্টু কত হবে, 10/11 হয়ে যাবে। ঠিক আছে, এটার ভ্যালুটা বের করি, তাহলে 11 দিয়ে কাটো, 300 মানে হচ্ছে 3,000। বোঝা গেল। তাহলে ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট হয়েছে আমাদের 3,000, সেকেন্ড ইয়ারে সেখানে কত হলো, 3,300 টাকা হলো, থার্ড ইয়ারে হলো 3,630 টাকা। এই জিনিসটা বোঝা গেছে, ভালো করে দেখো, খুবই ইম্পর্ট্যান্ট, এখানেই জিনিসটা লেগে আছে। আমরা দেখলাম যে আমাদের ইন্টারেস্টটা এখানে কত বেড়েছে, 3,300 থেকে 3,630 হলো, কত গুণ হলো, 11/10 গুণ হলো। তাহলে এখানে 11/10 গুণ যদি হয়, তাহলে এখানেও কি 11/10 গুণই বেড়েছে। তার মানে এটার ভ্যালু জানি, তাহলে এটার ভ্যালু কত, 3,000 টাকা পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট ইয়ারে ইন্টারেস্টটা আমরা পেয়ে গেলাম 3,000 টাকা। এবার 3,000 টাকা যদি ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট হয়, এখানে একটা জিনিস খেয়াল করবে সবসময়, যে এই 3,000 টাকা ফার্স্ট ইয়ারে ইন্টারেস্টটা সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোর ক্ষেত্রে সেম থাকে। তার মানে আমরা যদি দেখি যে মূলধন, যে আসল পি টাকার উপর যেটা মূলধন, যেটা পি টাকার উপর ইন্টারেস্ট, সেটা প্রত্যেক বছর কত, 3,000 টাকা। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে যে এটা ইন্টারেস্ট এসছে, সেটাই কি আসল মূলধনের উপর এসছে, সেটাই এসছে আমাদের আসল মূলধনের উপর। তাহলে আসল মূলধনের উপর ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট হলো আমাদের 3,000 টাকা। বোঝা গেল। তাহলে সেকেন্ড ইয়ারও কত, সেটা 3,000, থার্ড ইয়ারও সেটা কত, 3,000 থাকবে। তাহলে বাকি যে ইন্টারেস্টগুলো আসছে প্রত্যেক ইয়ারে, 3,000 বাদে যে বাকি ইন্টারেস্টগুলো থাকছে, সেটা কোথা থেকে আসছে, সেটা ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট লাগছে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল।
তাহলে এখানেও আমাদের বাকি যে 3000-এর উপর যে ইন্টারেস্টগুলো আসছে সেগুলো আমাদের আসছে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট থেকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইয়ারে 3000 হলো, এটা হলো মূলধন, মূলধনের উপর যে ইন্টারেস্ট সেগুলো আমি লিখলাম। তাহলে দেখো সেকেন্ড ইয়ারে কত, 3000 টাকা মূলধনের ইন্টারেস্ট, মূলধনের ইন্টারেস্ট 3000 টাকা। তাহলে বাকি আরও 300 টাকা যে ইন্টারেস্ট এসছে, সেই 300 টাকা ইন্টারেস্টটা কোথা থেকে এসছে, এই যে 300 টাকা যে এক্সট্রা ইন্টারেস্টটা এসছে, সেই 300 টাকা ইন্টারেস্টটা এই 3000 টাকা থেকে এসছে। তাহলে এইখানে আমরা ইন্টারেস্ট পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে 300 টাকা ইন্টারেস্ট হয়েছে কার উপর, 3000 টাকার উপর, ইন্টু 100 পার্সেন্টেজ ভ্যালু বের করে নাও। তাহলে এখানে 10/10, তাহলে 10%। তাহলে ইন্টারেস্ট রেটও আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি পেলাম, আর পেলাম, আর হলো আমাদের 10%, আর ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট পেয়ে গেলাম আমরা কত, 3000। আর আমি বললাম যে ফার্স্ট ইয়ারে যা ইন্টারেস্ট সেটাই আমাদের কি সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমান থাকে, বোঝা গেল। তাহলে পি আমরা এখান থেকে পেয়ে যাব, টি আমাদের এখানে 1 বছর, যেহেতু ফার্স্ট ইয়ার, ঠিক আছে, ফার্স্ট 1 বছরের জন্য ধরছি। তাহলে পি আমাদের কত, পি ইন্টু 100 ইন্টু আয়ের ভ্যালু 3000 বাই আর ইন্টু টি 10। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন যদি করি, তাহলে 10 দিয়ে 10 কাটো, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে আমাদের 30,000 টাকা। এইটুকু বোঝা গেছে কী করে হলো, ঠিক আছে। তাহলে পি আমরা পেয়ে গেছি 30,000 টাকা। এবার কি বলেছে, একই সুদের হারে 2.5 বছরের জন্য, চক্রবৃদ্ধিতেই চলবে, চক্রবৃদ্ধিতেই চলবে 2.5 বছর। তাহলে আমি যদি বলি 2.5 বছরকে যদি ভাঙাই, তাহলে 2 বছর প্লাস হাফ ইয়ার, তাহলে 2 বছরে আমাদের কি ইন্টারেস্ট দিচ্ছে, 30,000 টাকা আছে। তাহলে ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট হলো 3000, সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট হলো 3300, তাহলে টোটাল 2 বছরের ইন্টারেস্ট কত হলো, 6000, 3000 প্লাস 3300 মানে 6300। তাহলে 30,000 আর 6300 মানে কত, 36,300। এই 36,300 আবার কি হাফ ইয়ারের জন্য আমাদের ইন্টারেস্ট লাগাতে হবে। হাফ ইয়ারের জন্য মানে কি 10%, হাফ ইয়ার মানে কত 5%, 5% ইন্টারেস্টে এটা কত হবে, 105/100 গুণ করে দাও, তাহলে 5% ইন্টারেস্টে এটাই হবে আমাদের অ্যান্সার 2.5 বছরের জন্য, ঠিক আছে। আমরা কি করলাম, প্রথমে 2 বছরে বের করলাম, 2 বছরে আমরা কি করে বের করলাম, পি যখন জানি, তাহলে ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট হলো 3000 1 বছরের জন্য, দ্বিতীয় বছরের জন্য 3300, তাহলে 2 বছরের টোটাল কত হলো 6300। তাহলে 30,000-এর সঙ্গে 6300 যোগ যদি করে দিই, তাহলে 2 বছরের টোটাল ইন্টারেস্ট সুদ প্লাস আসল হয়ে গেলো 36,300 টাকা, 36,300 টাকা। এবার কি হলো, বাকি যে হাফ ইয়ার যেটা থাকলো, সেই হাফ ইয়ারের পার্সেন্টেজ ভ্যালু কত, আর এর ভ্যালু তো 10%, কি এটা ইয়ারলি, তাহলে হাফ ইয়ারের জন্য কত হবে, অর্ধেক হয়ে যাবে 5%, 10/2 মানে 5%। সেই 5% যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কত 105/100, ঠিক আছে। এবার এখানে কাটাকাটি করে দাও, কাটাকাটি করে গুণ করে দাও। তাই কাটাকাটি যদি আমরা করি 100 দিয়ে কেটে গেল, তাহলে কী থাকলো 363 ইন্টু 105, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 5 3 5 15, 5 হাত থাকে 1, 3 5 15, 5 হাতে থাকে 1, 5 6 30 আর 1 31, হাতে থাকলে 3, 5 3 5 15 আর 3 18, 19 20 21, 21 হাতে থাকলো 2, আর এখানে হলো 0 6 7 8 8 আর 3, তাহলে 38,115 টাকা, ঠিক আছে। 38,115 টাকা, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, 38,115 টাকা, বোঝা গেল। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট এবং কনসেপচুয়াল প্রবলেম ছিল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, ভালো করে ভিডিওটা রিপিট করে দেখো, বুঝতে পারবে, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম। চলো নেক্সট প্রবলেম। The ratio of the incomes of A and B is 3:5, whereas the ratio of their expenditure is 4:7 respectively. If A and B saves 16,000 and 26,000 respectively, then what is the difference between their expenditures? কি বলেছে, এ এবং বি এর আয়ের অনুপাত হলো 3:5, যেখানে তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:7। তাহলে এ আর বি এর আয় আমরা ধরলাম ইনকাম,
ইনকাম কত 3x আর হলো 5x ধরলাম আমরা, ঠিক আছে, এ আর বি। এবার কি বলেছে, তাদের ব্যয়ের অনুপাত এক্সপেন্ডিচার অনুপাত দেওয়া হচ্ছে 4y অ্যান্ড 7y, ঠিক আছে। এই দুটো মাইনাস করার পর যেটা থাকছে সেটাই আমার কি সেভিংস কত, এর ক্ষেত্রে 16,000 আর বি এর ক্ষেত্রে আছে আমাদের 26,000। ওকে, তাহলে আমরা এখানে কি পাবো, দুটো ইকুয়েশন পাবো। ইকুয়েশন দুটো সলভ করে আমাদের কি বলেছে, ব্যয়ের মানে ওয়াইয়ের ভ্যালু, ব্যয়ের মানে এক্সপেন্ডিচারের টাকা বের করতে বলেছে। এক্সপেন্ডিচার বের করতে গেলে কি আমরা ওয়াইয়ের ভ্যালু দরকার, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে দুটো ইকুয়েশন কি 3x - 4y = 16,000 একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন হলো 5x - 7y = 26,000। মানে লিখি যদি আমরা এইভাবে হবে, দেখো 3x - 4y = 16,000 আর 5x - 7y = 26,000। এই দুটো ইকুয়েশন বার হলো। এবার সমাধান করে আমাকে ওয়াই ভ্যালু দরকার, তাহলে এক্সকে আমি হটাবো। তাহলে এক্সকে হটালে গেলে দেখো এখানে 5 গুণ করতে হবে আর এখানে 3 গুণ করতে হবে। তাহলে গুণ করে সমাধান করে নাও। আমি একবার যদি করি 5 × 4 = 20, 3 × 7 = 21, তাহলে কি আসবে দেখো 4 × 20 - 20y = 580 = পরে লিখছি। এবার এদিকে এটা মাইনাস যদি করি 3 × 7 = 21, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 21y = 580,000 আর এখানে 26,000-এর সঙ্গে 3 যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে -3 × 6 = 18, 8 3 × 2 = 6, 7 78,000। ওকে, 78,000। তাহলে আমরা কি পেলাম, 20y এখানে প্লাস মাইনাস হবে, তাহলে y = আমরা কত পেলাম, 2,000 টাকা পেলাম। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা কত পেলাম, 2,000 টাকা। এবার দেখো দুজনের এক্সপেন্ডিচারের মধ্যে ডিফারেন্স কত, একজনের এক্সপেন্ডিচার হলো 7y আর একটা জনের হলো 4y। তাহলে 7y আর 4y মানে কত, ডিফারেন্স কত হচ্ছে 3y। তাহলে 3y হলো ডিফারেন্স, তাহলে ওয়াইয়ের ভ্যালু হলো 2,000, তাহলে 3 × 2 মানে কত 6,000। ওকে, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত, আমাদের 6,000 টাকা। ঠিক আছে, অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। এ ভেসে একটি পাত্রে 5:3 অনুপাতে দুটি তরল এ এবং বি এর দ্রবণ রয়েছে। যখন 10 লিটার দ্রবণ বের করা হয় এবং একই পরিমাণ বি দ্বারা প্রতিস্থাপিত হয় তখন পাত্রে এ এবং বি এর অনুপাত 10:11 হয়ে যায়। তাহলে পাত্রের দ্রবণের পরিমাণ কত ছিল সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সিম্পল বেসিক নিয়মই করবো এই প্রবলেমগুলো। ঠিক আছে, তাহলে এ এবং বি এর অনুপাত কত ছিল, অনুপাতকে আমি সিম্পলভাবে লিখে নিচ্ছি। তাহলে আমি ছিল 5x আর এটা ছিল 3x। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, এ দ্রবণ পুরো কাজটা হওয়ার পর এ দ্রবণ থাকছে কত, জিনিসটা এইভাবে হবে। দেখো যে 5x এ দ্রবণ ছিল, এত লিটারই ধরলাম। এরপর কি হলো, 10 লিটার দ্রবণ তুলে নিল। এই 10 লিটারের মধ্যে এ দ্রবণ কতটা উঠলো সেটা দরকার, সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে 10 লিটারের মধ্যে আমি যদি বলি এ দ্রবণের কত রেশিও কত 5:3, তাহলে 5/8 এত লিটার চলে গেছে। পরে আর এ দ্রবণ তো আসেনি থাক। তাহলে এটা এর পরিমাণ হলো। নিচে বি এর পরিমাণ কত, বি কত ছিল 3x ছিল। 10 লিটার যখন তুলে নিল তখন বি কত গেল 10:3/8। এবার কী করলো, এক্সট্রা করে বি অ্যাড হলো। কতগুলো অ্যাড হলো, ওই যে 10 লিটার তুললো সেই 10 লিটারই অ্যাড হলো। ঠিক আছে, ওই 10 লিটারই বি এর পরিমাণ অ্যাড হলো। এই যে নাম্বারটা হলো এটাই রেশিও দেওয়া আছে, এই যে টোটাল রেশিও এটা হলো 10/11 এ বি এর নতুন অনুপাত। এখানে সমাধান করে তোমাদের এক্সের ভ্যালু বের করতে হবে এই ইকুয়েশনটা, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। আমরা যদি সিম্পলভাবে করি, দেখো দুটোতেই 8 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা 8 দিয়ে গুণ করে দিয়ে 50টা 40x - 50
তাহলে 40x মাইনাস 50/8×3 = 24 x মাইনাস 30 প্লাস 80, ওকে, বাই 10/11। এবার ভালো করে যদি দেখো, এখানে দেখো 0 দিয়ে উপরটা কেটে যাচ্ছে কমন করে, তাহলে 11 দিয়ে গুণ করে দাও, 4 11 44, x মাইনাস 55 ইকুয়াল টু 24x, আর এটা হলো প্লাস 50 হয়ে যাবে। এবার এক্সগুলোকে যদি 1 দিয়ে করি তাহলে 44 মাইনাস 24 তাহলে কত হলো 20x হলো, 20x ইকুয়াল টু 50 প্লাস 55 কত 105, এটা হলো আমাদের 20x এর ভ্যালু। তাহলে আমরা কী বললাম, x এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব। তা আমাদের টোটাল দ্রবণ কত সেটা চেয়েছে, তাহলে টোটাল দ্রবণ কত 3x আর হলো 5x মানে 8x, 8x এর ভ্যালু চেয়েছে, তাহলে 8x এর ভ্যালু আমাদের দরকার কত 105 ইন্টু 8/20, এটা হলো 8x এর ভ্যালু। ঠিক আছে, কাটাকাটি করে দাও, 2 থাকবে, 4 দিয়ে কাটো, 4 দিয়ে আমরা যদি কাটি 4 2 8, 4 5 20, 5 দিয়ে কাটো এটাকে 2 21, তাহলে 21 ইন্টু 2 কত হলো 42 লিটার। ঠিক আছে, তাহলে টোটাল দ্রবণ কত ছিল 42 লিটার। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, খুব সুন্দর প্রবলেম। চলো নেক্সট। এটা কি বলেছে দেখো, এ বি এবং সি এন্টার্স ইন এ পার্টনারশিপ। এখানে বলেছে এ বি এবং সি 2/5:3/4:5/8 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে একটি অংশীদারিত্বে প্রবেশ করে। 4 মাস পরে এ তার মূলধন 50% বাড়িয়েছে, বি তার মূলধন 20% কমিয়েছে। 1 বছর শেষে তারা মোট এত টাকা লাভ করলো, তাহলে বি এর ভাগ কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এখানে তোমাদের রেশিও কাজে লাগবে, তার পাশাপাশি তোমাদের পার্সেন্টেজও কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এ বি সির কী অনুপাতে মূলধন দিয়েছে সেটা আমরা লিখে নিই আগে। দেখো এখানে 2/5 এই জিনিসটাকে কাজে লাগাতে হবে। 2/5 3/4:5/8, এটাকে সিম্পলিফাই করো। ফার্স্ট সিম্পলিফাই করার জন্য তোমরা কি করবে, তোমাদের সিম্পলি করতে হবে, লসাও করো 4 ঘরগুলোর, তাহলে 5 4 8 লসাও কত 5 40 দিয়ে গুণ করে দাও, 40 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, তাহলে কত আসে দেখো 8 2 16, আর এখানে 40 10 30 আর 5 হচ্ছে 25। তাহলে এ ইস টু বি ইস টু সি এর অনুপাত পেয়ে গেলাম আমরা, মূলধনের উপর অনুপাত পেলাম কত, এ বি সি এর মূলধনের অনুপাত পেলাম 16:30:25। ঠিক আছে, তার মানে ধরলাম যে এ 16 টাকা দিয়েছিল, বি 30 টাকা দিয়েছিল, সি 25 টাকা দিয়েছিল। এখন খেল শুরু হলো যে তারা কমা বাড়ানো করেছে কত 4 মাস পরে। ঠিক আছে, তাহলে আমাকে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে যে তাদের বাৎসরিকভাবে যদি তাদের টোটাল মূলধন আমরা বের করতে চাই, তাহলে এ কত হবে, বি কত হবে, আর সি কত হবে। এখানে দেখো এ কী করেছে, প্রথমে 16 টাকা দিয়েছিল, কত মাস চলে এসে 16 টাকা 4 মাস ছিল। এবার এ কী করলো, তার 50% বাড়িয়ে দিল, তাহলে 16 টাকার 50% মানে কত, 16 টাকার 50% 8 টাকা, তাহলে আরও 8 টাকা যোগ করলো, তাহলে 16 প্লাস 8 কত হয়ে গেল 24 টাকা হয়ে গেল। তাহলে এখন হয়ে গেল 24 টাকা। ঠিক আছে, তাহলে 4 মাসের পর 24 টাকা, আর কত মাস চললো, তাহলে টোটাল 1 বছর, তাহলে বাকি ছিল 8 মাস। 8 মাস এর মূলধন হলো এটা। বি এর মূলধন কত, বি দিয়েছিল প্রথমে 30 টাকা, 4 মাস থাকলো 30 টাকা। এরপরে কী হলো, বি কী করলো, তার 20% কমিয়েছে, তাহলে 30-এর 20% মানে কত 6%, মানে 6, 30 টাকার যদি 20% ধরি তাহলে আমাদের কত 6 টাকা, 6 টাকা তুলে নিল, তাহলে বাকি থাকলো কত, 30 থেকে 6 টাকা তুলে নিলে 24 টাকা থাকলো। এই 24 টাকা কত মাস চললো, বাকি ছিল 8 মাস, 8 মাস চললো। এবার বাকি যে সি তো কোনো টাকা তোলেনি বা দেয়নি, তাহলে সি প্রথমে ছিল 25 টাকা, সেটা আবার 1 বছর 25 টাকাই ছিল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বাৎসরিক হিসেবে যদি তাদের মূলধন বের করি তাহলে হলো এটা, তাহলে এদের অনুপাতগুলো আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন যদি ভালো করে দেখি সবগুলোতে 4 দিয়ে কাটবে, 3, 4 দিয়ে কাটলে 2, 4, 4 দিয়ে এটাও 2, এটাও 4, তাহলে এর ভ্যালু কত থাকলো দেখো 16 × 24 × 48, 48 ইন্টু প্লাস 16 মানে কত হয় 64।
ইস টু বি এর ভ্যালু কত থাকছে 30 প্লাস 24 গুণ 48, 48 আর 30 78, আর সি এর ভ্যালু দেখো 25 ইন্টু 3 মানে হলো 75 75। তাহলে এ ইস টু বি ইস টু সি এর অনুপাত পেয়ে গেলাম বাৎসরিক হিসাবে, ঠিক আছে, মূলধন অনুপাতে। তাহলে দেখো টোটাল লাভ হয়েছে 2,82,100 টাকা। তাহলে বি কত পাবে, বি পাবে 87 পার ভাগ, ঠিক আছে। তাহলে বি এর ভাগ আমরা বের করি। তাহলে 282,100 ইন্টু 78 বাই, এটা যদি যোগ করা হয় তাহলে কত আসছে, 5 4 9 আর 8 17 7 আর তাহলে 21 217, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, এখানে কাটাকাটি করে দেবো, কাটাকাটি যাবে। দেখো 217 দিয়ে এটাকে ডাইরেক্ট ভাগ করে দাও, তাহলে হলো আমাদের 1 ভাগ, মাইনাস করো, মাইনাস করে দেখো কত আসছে 217 থেকে 82, তাহলে এটা হলো 7 5 আর হ্যাঁ 5 আর হলো এখানে 1 2 6, ঠিক আছে। এটা চলে আসে 65 আর এখানে 1 যদি নামে তাহলে কত 651, তাহলে আবার কত 3 দিয়ে যাবে, তাহলে মিলে যাচ্ছে 3 আর দুটো জিরো আছে 1300, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা দিয়ে এটা পুরোটা কেটে গেল। তাহলে আমি গুণ করে দিই, 1300 ইন্টু 78 যদি গুণ করে দিই তাহলে আমাদের কত আসবে, 8 13 104 0 4 আর তাহলে 10 17 91 আর 10 আমাদের 101 আর দুটো জিরো, ঠিক আছে। তাহলে বি এর মূলধন পেয়ে গেলাম আমরা 101 মানে 1,01,400 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যদি এর বের করতে বলতো তাহলে এরও বের করতে পারতাম, সি এর চাইলে সি এরও আমরা বের করতে পারতাম, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, এ বি এবং সি এই তিনজনের একটি গ্রুপের গড় ওজন হলো 70 কেজি। যখন ডি ওই গ্রুপে যোগ দেয় গড় ওজন 60 কেজি হয়ে যায়। আরেকজন ব্যক্তি ই যার ওজন ডি এর থেকে 5 কেজি বেশি এর পরিবর্তে যোগদান করলে বি সি ডি এবং ই এর গড় ওজন হয়ে যায় 59 কেজি। এ ডি ই এর গড় ওজন কত সেটা আমাদের বের করতে বলেছে এবং নিকটতম পূর্ণ সংখ্যাতে বের করতে বলেছে, মানে মিলবে না, ফ্র্যাকশনে আসবে, ঠিক আছে। তাহলে জিনিসটা হলো প্রথমে বুঝতে হবে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নেওয়া, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ইউনিক, সেই জন্য এটা নেওয়া। তো এটা কি করে করবে দেখো, ফার্স্ট হলো যে আমাদের লেআউটটা আমরা বানিয়ে নেব। সিম্পল, আমাদের কি ছিল, এ ছিল প্লাস বি ছিল প্লাস সি ছিল, এই তিনজনের গড় ওজন ছিল 70 কেজি করে, ঠিক আছে। পরে ডি যোগ দিল, তাহলে কি একে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়ে গেল। এই চারজনে তখন গড় ওজন হয়ে গেল 60 কেজি। এইবার দেখো এখান থেকে আমরা একটা জিনিস পাবো, ডি এর ওজনটা পেয়ে যাব। ডি এর ওজনটা কত হচ্ছে বের করো। যদি ডি এর ওজন কত হচ্ছে সেটা আমরা কি করে পাবো, দেখো প্রথমে ছিল তিনজন ছিল 70 কেজি, পরে হয়ে গেল 60 কেজি, চারজন হয়ে গেল। তখন এমনি সিম্পলি যদি করিস তাহলে ডি এর ওজন কত গুণ করে বিয়োগ করে দাও, তাহলে 30 কেজি। অথবা তোমরা যদি একটু ভাবো যে ডি এর ওজন 60 কেজি আর 10 কেজি করে সবার কমলো, তাহলে তিনজন কমেছে 30 কেজি, তাহলে 60 থেকে 30 মাইনাস করে দাও, তাহলে ডি এর ওজন হয়ে গেল 30 কেজি, ঠিক আছে। আরেকজন ব্যক্তি ই যার ওজন ডি এর থেকে 5 কেজি বেশি, তাহলে ই এর ওজন এখানে বলেই দিয়েছে, ডি এর থেকে 5 কেজি বেশি মানে কত 35 কেজি, বোঝা গেল। সে যদি গ্রুপে যোগদান করে কার পরিবর্তে, এর পরিবর্তে, তাহলে কে কে থাকলো বি সি ডি প্লাস ই, এদের গড় ওজন কত 59 কেজি। এবার একটু ভালো করে যদি দেখি আমরা, তাহলে এই দুটো যে ইকুয়েশন আছে এই দুটো থেকে আমরা কি পাবো, এ আর ই এর মানে রিলেশন পাবো। যেমন করে দেখো বিসিডি কমন, বিসিডি কমন, যদি মাইনাস করি দুটো কেটে যাবে, তাহলে থাকলো কি এ আর ই। তাহলে আমাদের এখান থেকে কী পাচ্ছি এ মাইনাস ই ইকুয়াল টু, যদি তোমরা করো 60 আর এখানে দুটোর মানে দুটোতেই দেখো 4 জন করে লোক আছে, তাহলে 4 ইন্টু আর ডিফারেন্স কত 1, তাহলে 1। তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাব ই প্লাস 4, ই প্লাস 4, এর ভ্যালু 35 আর প্লাস 4 হলো 39 কেজি। ওকে, তাহলে এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম, এর ভ্যালু হলো 39 কেজি, ঠিক আছে।
তাহলে এবার কি বের করতে বলেছে, এ ডি এবং ই এর গড় ওজন বের করতে বলেছে। তাহলে এ ডি ই তিনটে আমরা পেয়ে গেছি। তাহলে তিনটে যদি গড় ওজন করি তাহলে অ্যাভারেজ ওয়েট কত, অ্যাভারেজ ওয়েট কত দেখো, 30 করে কমন নিয়ে নাও, 30 কমন চলে গেল, 30 প্লাস এক্সট্রা কত থাকলো এখানে 5 এখানে 9, তাহলে 14, তিনজনের মধ্যে ভাগ করে দাও, কত করে ভাগ পাবে, তাহলে 3 কেজি করে পাবে, না 4 কেজি করে পাবে, আর এখানে 4.66 করে পাবে, তার মানে হয়ে গেল 35 কেজি। আমাকে কি বলেছে, নিকটতম পূর্ণ সংখ্যাতে, তাহলে 35 কেজি, এটা হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? অ্যাভারেজটা তোমরা করে দেখবে, 35 প্লাস 39কে 3 দিয়ে ভাগ করে দাও, যোগ করে দিয়ে, তাহলে দেখবে তোমাদের এটা মানে 34.66 আসবে, 34.66। তাহলে নিকটতম পূর্ণ সংখ্যাতে নিতে বলেছে, তাহলে 35 হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। তো কি বলেছে, দ্য এফিসিয়েন্সিস এ বি এবং সি এর দক্ষতার অনুপাত দেওয়া আছে 2:5:7। একসাথে কাজ করে তারা 10 দিনে কাজ সম্পূর্ণ করতে পারে। এ একা সেই কাজটি 30% কত দিনে সম্পন্ন করতে পারবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে আর টোটাল 10 দিন টাইম দেওয়া আছে। তাহলে আমরা টোটাল কাজ কি, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু কি জানি, ওয়ার্ক ইকুয়াল টু হলো টাইম ইন্টু এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি ইন্টু নাম্বার, ওয়ার্কার নাম্বার আরও যা কিছু সব গুণ হয়। ঠিক আছে, তাহলে এখানে জিনিসটা আমরা দেখছি আমাদের কী কী দেওয়া আছে, এখানে আমাদের টাইম দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে, ওয়ার্কার নাম্বার আমাদের দরকার নেই কারণ এ বি সি তিনজন। ঠিক আছে, তাহলে আমরা এখানে এফিসিয়েন্সিগুলো যোগ করে দিই। এখানে ওয়ার্কার নাম্বার বলতে এই ওয়ার্কার নাম্বার না, এ বি সি, এটা এখানে কাজে লাগবে না কারণ এখানে তিনজন ইন্ডিভিজুয়াল পার্সেন্ট, এদের আলাদা আলাদা এফিসিয়েন্সি হিসেবে কাজ হচ্ছে। ঠিক আছে, 10 জন লোক মিলে একটা কাজ করে সেটা আলাদা কেস। এখানে এ বি সি যখন আলাদা দেওয়া আছে তাদের এফিসিয়েন্সি আলাদা বলে তাদের এখানে এটা আমাদের এখানে ধরবো না। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু কী থাকলো, ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু টাইম কত, টাইম হলো 10 ডেজ, এফিসিয়েন্সি কত, 3 জন কাজ করছে, কত একসাথে কাজ করেছে, এখানে বলেছে না একসাথে কাজ করেছে, তাহলে একসাথে কাজ করলে এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 5 আর সি এর এফিসিয়েন্সি 7। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত, 2 + 5 + 7। ঠিক আছে, তাহলে টোটাল কাজ কত, 5 × 7 = 14, 140 ইউনিট। ঠিক আছে, 140 ইউনিট টোটাল কাজ। এবার কি বলেছে, এ একা কাজটি 30% কতদিনে সম্পন্ন করতে পারবে, আমার হয়ে গেল বাকি কাজ সহজ। তাহলে 140 ইউনিটের 30% কত, 140 ইউনিটের 30% মানে 30/100। কে কাজ করছে, এ, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 2, তাহলে বাই 2, এটা হলো আমাদের অ্যান্সার। কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল, 0 0 0 0, 2 দিয়ে 14 কাটো 7, 3 7 21। তাহলে কতদিন সময় লাগবে, এর 21 দিন সময় লাগবে। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? কারণ কি বলেছে, 30% কাজ, তাহলে 140 ইউনিটে 30% বের করলাম, 30/100। আর কে কাজ করছে, এ কাজ করছে, এর এফিসিয়েন্সি কত, 2 দিয়ে ভাগ করে দিলাম, পার ডে 2 ইউনিট করে এ কাজ করে, তাহলে টোটাল কতদিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম। যদি বি এর কাজ করতো তাহলে 5 দিয়ে ভাগ করতাম, আর যদি বলতো সি এর তাহলে 7 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। কি বলেছে, একটা পাইপ 32 মিনিটে একটি জলের ট্যাঙ্কি ভর্তি করতে পারে। নিচে একটা ছিদ্র বা ফুটো থাকায় কি হলো, ট্যাঙ্কটি ভর্তি হতে 48 মিনিট সময় লাগে। তাহলে সম্পূর্ণ যে ভর্তি ট্যাঙ্কটি খালি করতে ফুটোটির কত সময় লাগবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। সিম্পল প্রবলেম, তোমরা সিম্পলিভাবে করতে পারবে বেসিক নিয়মে। যদি আমরা ধরি যে একটা পাইপ আছে, ঠিক আছে, সিম্পল পাইপের কত সময় লাগছে, 32 মিনিট। আর লিকেজ পাইপ যেটা আছে সেটা আমি এল দিয়ে ডিনোট করছি। লিকেজ পাইপ যখন কাজ করছে একসাথে তখন টাইম লাগছে আমাদের 48 মিনিট।
এটা পি মাইনাস এল লিখলাম কেন? কারণ যে পাইপটা হলো আমাদের ফিলিং, মানে সেটা জল ভরছে, আর লিকেজ পাইপটা জল মাইনাস করছে, বাইরে বের করছে। তো এই দুটোর মাঝখানে কিছু একটা পরিমাণ জল থেকে যাচ্ছে, যার ফলে 48 মিনিটের সময় মানে পূরণ হচ্ছে, পুরো ট্যাঙ্কিটা ভর্তি হচ্ছে। ঠিক আছে, সেই জন্য পি মাইনাস এল লিখলাম। তাহলে টোটাল কাজ আমরা বের করতে পারবো এলসিএম করে। ঠিক আছে, টোটাল কাজ হলো ওয়ার্ক কত, আমাদের ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি কত, 32 আর 48-এর এলসিএম যদি আমরা করি তাহলে আমাদের কত আসছে, 96 ইউনিট। ঠিক আছে, এবার কি পাবো, এফিসিয়েন্সি পাবো। এফিসিয়েন্সি আমরা পেয়ে যাচ্ছি 32 দিয়ে 96কে ভাগ করো তাহলে 3, আর 48 দিয়ে 96 ভাগ করো 2। তাহলে এবার দেখো শুধু পি এর এফিসিয়েন্সি হলো 3, পি এর ভ্যালু হলো আমাদের 3, আর পি মাইনাস এল এর ভ্যালু পেলাম কত, 2। তাহলে এল এর ভ্যালু কত, তাহলে এল এর ভ্যালু হলো 3 মাইনাস 2 মানে 1। ঠিক আছে, 1 ইউনিট। তাহলে এফিসিয়েন্সি পেলাম যে লিকেজ যে পাইপ বা ফুটোটা যেটা রয়েছে সেই ছিদ্রটির এফিসিয়েন্সি হলো 1 ইউনিট। তাহলে টোটাল জলের ট্যাঙ্কিটার এফিসিয়েন্সি মানে ক্ষমতা কত, টোটাল কাজ বা টোটাল জলের ট্যাঙ্কিটা হলো 96 ইউনিট। তাহলে পুরোটাকে যদি খালি করতে হয় তাহলে 1 ইউনিট করে, তাহলে টোটাল টাইম কত, টাইম ইকুয়াল টু 96/1 ডিভাইড হয়ে যাবে, তাহলে এত মিনিট। তার মানে হচ্ছে 1 আওয়ার 36 মিনিট। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। এ এবং বি একই সময়ে যথাক্রমে এক্স থেকে ওয়াই এবং ওয়াই থেকে এক্সের স্থানের দিকে একে অপরের দিকে হাঁটা শুরু করে। ঠিক আছে, একে অপরে অতিক্রম করার পর বি এ এবং বি যথাক্রমে ওয়াই এবং জে এক্সতে পৌঁছায় 2 ঘন্টা 2.45 ঘন্টা এবং 4.05 ঘন্টা সময় নেয়। যদি বি এর গতিবেগ হলো 8.4 কিলোমিটার পার ঘন্টা, তাহলে বি এর গতিবেগ 8.4 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এর গতিবেগ কত সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এই প্রবলেমটা খুব সুন্দর ইউনিক টাইপের প্রবলেম। ঠিক আছে, এই টাইপের প্রবলেমের কোনো সলিউশন একটাই নিয়ম, তোমাদের ওইভাবেই করতে হবে, তাছাড়া অন্য কোনো অপশন নেই। জাস্ট তোমরা বুঝে নাও ফার্স্ট জিনিসটা কি বলতে চেয়েছে। এক্স আর ওয়াই দুটো পয়েন্ট আছে, এক্স আর ওয়াই দুটো পয়েন্ট আছে। এক্স থেকে ওয়াই দিকে যাচ্ছে, এ কী করলো, এক্স থেকে ওয়াই দিকে যাচ্ছে, আর বি কী করলো, ওয়াই থেকে এক্সের দিকে আসছে। এবার কি করলো, দুইজন মিট করলো, কোনো একটা জায়গাতে মিট করলো, এই জায়গাতে মিটিং পয়েন্ট। ঠিক আছে, মিটিং হওয়ার পর কি হলো, এ এখান থেকে ওয়াইতে পৌঁছালো, কত সময় লাগলো, 2.45 আওয়ার্স। আর এদিকে কী হলো, মিটিং করার পর বি এখান থেকে মিটিং পয়েন্ট থেকে এক্সে পৌঁছালো, কত সময় লাগলো, 4.05 আওয়ার্স। ঠিক আছে, এখানে জিনিসটা আমরা কি পেলাম ভালো করে যদি দেখি, তাহলে এখানে একটা টাইম পেলাম। এই যে টাইমটা, এইটুকু যেতে এর কত টাইম লাগলো, আমি ধরলাম টি এ, আর এইটুকু যেতে বি এর টাইম লাগলো টি পি। টাইমটা দেওয়া আছে, আমি জাস্ট ধরলাম, যদি দেওয়া না থাকতো তাহলে আমরা কীভাবে ডিনোট করতাম সেটা দেওয়ার জন্য, থিওরিটা বোঝানোর জন্য। ঠিক আছে, আমি এভাবে লিখলাম। তাহলে এইবার থিওরিটা কী, এখানে একটা স্পেশাল কনসেপ্ট হলো, এটা থিওরিটা হলো যে স্পিড অফ এ বাই স্পিড অফ বি ইকুয়াল টু রুট টাইম, রেসিপ্রোকাল হয়, টাইম অফ বি বাই টাইম অফ এ। এই যে টাইমটা সেটা এই রিলেশনের মধ্যে থাকে, এইটুকু বোঝা গেছে। চলো এইবার আমরা এখানে জাস্ট এই থিওরিটা মনে রাখতে হবে, এই থিওরিটা এই টাইপের কনসেপ্ট যতগুলো আছে সবগুলো এই নিয়মেই হবে। ঠিক আছে, তো এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা যদি ভ্যালু পুট করে দিই তাহলে 4.05 বাই 2.45, তাহলে আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে এখানে দেখো সিম্পলিফাই করি, পয়েন্টগুলো তুলে দিই, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হলো এখানে আমাদের আসলো 81,
আর এটা 5 দিয়ে কাটো, 5 4 5 20 আর 5 7 35, এই 5 লং 45। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম স্পিড অফ এ বাই স্পিড অফ বি, এটা মানে কত? 9/7, 9/7। এবার দেখো স্পিড বি এর স্পিড দেওয়া আছে, বি এর স্পিড আমাদের দেওয়া আছে, বি এর স্পিড দেওয়া আছে, বি এর স্পিড কত? 7 এর ভ্যালু কত বলেছে? 8.4 কিলোমিটার পার আওয়ার, 8.4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি 1.7 দিয়ে গুণ করি, মানে 1.2 দিয়ে গুণ করি, 7কে যদি 1.2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি 8.4। তাহলে আমরা এইদিকে এর স্পিড চেয়েছি, তাহলে এটাও 7কে যদি 1.2 দিয়ে গুণ করি তাহলে 9কেও কী করবো? 1.2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 9কে 1.2 দিয়ে গুণ করলে 9 12 108, তাহলে পয়েন্ট আছে, তাহলে এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এর স্পিড আমরা পেয়ে গেলাম কত? 10.8 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল প্রবলেম এগুলো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এগুলো খেয়াল করবে, মনে রাখবে, বোঝার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস সেটটা তোমরা ডাউনলোড করে নেবে পিডিএফটা আমার টেলিগ্রাম থেকে। ঠিক আছে, পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা বারবার নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে, নাহলে ভুলে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে? x কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল একটি ট্রেন 30 সেকেন্ডে 300 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং 20 সেকেন্ডে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে হাঁটতে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে x এর মান নির্ণয় করতে এখানে বলেছে আমাকে। ঠিক আছে, এবার দেখো এখানে ট্রেনটির আমাদের দৈর্ঘ্য দেওয়া নাই এবং গতিবেগও দেওয়া নাই। ঠিক আছে, বাট আমাদের কি বের করতে বলেছে? গতিবেগটা বের করতে বলেছে। বাট দুটো কন্ডিশন দেওয়া আছে। ফার্স্ট কন্ডিশন হলো যেমন 30 সেকেন্ডে 300 মিটার এটা দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। ঠিক আছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। আর একটা কী বলেছে? 20 সেকেন্ডে 6 কিলোমিটার বেগে গতিশীল ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে গতিশীল একজন ব্যক্তিকে। তাহলে ট্রেনের গতিবেগ যদি এক্স হয় আর ব্যক্তির গতিবেগ যদি 6 হয়, আমি এইখান দিয়ে কন্ডিশনটা লিখছি, তাহলে এদের দুজনের রিলেটিভ স্পিড কত হবে? x-6 হবে, এত কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি তাহলে 5/18 দিয়ে গুণ হবে। ঠিক আছে, ইন্টু যদি আমরা 20 করি তাহলে, কারণ 20 সেকেন্ড সময় লেগেছে, তাহলে যেটা পাবো সেটা হলো লেন্থ পাবো, ট্রেনের লেন্থ পাবো। এটা কি পাবো? ট্রেনের লেন্থ। কারণ কোনো ট্রেন যখন কোনো মানুষকে অতিক্রম করে তখন সে তার নিজস্ব দৈর্ঘ্যটাই অতিক্রম করে। ঠিক আছে, এত মিটার, এটা হলো আমাদের ট্রেনের দৈর্ঘ্য পেলাম আমরা। ঠিক আছে, এবার দেখো এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে। একটা হলো যে x কিলোমিটার গতিতে যখন গতিশীল হচ্ছে 30 সেকেন্ড সময় গিয়েছে, x কিলোমিটার গতি, এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করো, 5/18 দিয়ে গুণ করে দাও। তাহলে এত মিটার পার সেকেন্ড, কত সেকেন্ড সময় লেগেছে? 30 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এটা একটা ডিস্টেন্স পেলাম। এই ডিস্টেন্সটার সমান কি? এই ডিস্টেন্সটার সমান হলো 300 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য আমরা এখান থেকে পেয়েছি, এটা এখানে পুট করে দেব। ঠিক আছে, তাহলে কত? x-6 ইন্টু 5/18 ইন্টু 20। এই যে ইকুয়েশনটা পেলাম, এটা সমাধান করে আমাদের x এর ভ্যালু বের করতে হবে এখানে। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এইবার যদি আমরা এখানে দেখো জিরোগুলো কেটে দাও, ছোট হয়ে যাবে। এই পার্টটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, ডান সাইডে, এই বাম সাইডে, তাহলে একবার করে দাও, তাহলে 5/18 যদি থাকে এখানে, তাহলে 3x মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 12 আসবে ইকুয়াল টু 30। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5/18 এদিকে নিয়ে চলে যাও, তাহলে এটা কত হবে? x+12 ইকুয়াল টু 5 দিয়ে কাটবে 6, 6 18 108। তাহলে x ইকুয়াল টু 108 মাইনাস 12 চলে আসবে, তাহলে 96 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো ট্রেনের গতিবেগটা আমরা পেয়ে গেলাম। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, 96 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, সুন্দর প্রবলেম এগুলো। ঠিক আছে, তোমাদের সামনে মিসলেনিয়াস এবং স্কুল এসআই
ছাড়াও আরও বিভিন্ন যে এক্সামরা রয়েছে সেগুলোর জন্য ইম্পর্ট্যান্ট, এবং এই দুটোর জন্য বিশেষ করেও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে। একটি নৌকা 2 ঘন্টা 27 মিনিটে 30 কিলোমিটার অনুকূলে এবং 24 কিলোমিটার প্রতিকূলে যেতে পারে। এছাড়া এটি 37 মিনিটে 10 কিলোমিটার অনুকূলে এবং 4 কিলোমিটার প্রতিকূলে যেতে পারে। তাহলে প্রতিকূলে নৌকাটির গতি কত সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এই টাইপের প্রবলেমগুলো একটু ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল বা একটু ক্যালকুলেটিভ হয়, কারণ এগুলো ইকুয়েশন তৈরি হয়, ডাইরেক্ট আমাদের এখানে সলভ করতে পারি না। আমরা যদি ধরি অনুকূলে গতিবেগ আমরা ধরলাম এখানে এক্স, আর প্রতিকূলে গতিবেগ ধরলাম ওয়াই। ঠিক আছে, ডাউন স্ট্রিমে গতিবেগ এক্স আর আপ স্ট্রিমে গতিবেগ ওয়াই। তাহলে ডাউন স্ট্রিম এক্স আর আপ স্ট্রিমে ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এগুলো লিখছি না। তাহলে আমাদের দেখা দুটো ইকুয়েশন বানাবে তৈরি হবে। ডিস্টেন্স দেওয়া আছে, অনুকূলে কত 30 কিলোমিটার গেছে, কত স্পিডে গেছে, স্পিড আমাদের এখানে ধরেছি আমরা কত এক্স, এত স্পিডে গেছে। ঠিক আছে, তাহলে টাইম কত 30 ডিস্টেন্স বাই স্পিড প্লাস, আবার প্রতিকূলে দেখো 24 কিলোমিটার গেছে, ডিস্টেন্স কত 24 কিলোমিটার বাই স্পিড কত ওয়াই। তাহলে টাইম পেলাম, দুই ক্ষেত্রে টাইম, এই টাইম দুটো যোগ করলে টোটাল টাইম কত 2 ঘন্টা 27 মিনিট। তাহলে 2 ঘন্টা 27 মিনিট কত 2 পূর্ণ 27 বাই 60। এটা যদি আমরা কাটাকাটি করে একটু সিম্পলিফাই করে নিই, 3 দিয়ে কাটবে 3 9 3 20, তাহলে 20 দুগুণে 40 49 বাই 20। এটা হলো একটা ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন 1 নাম্বার। এবার দেখো 2 নম্বর ইকুয়েশন একটা তৈরি হবে। কি বলেছে 10 কিলোমিটার অনুকূলে, তাহলে 10 বাই স্পিড কত, অনুকূলের স্পিড কত এক্স, প্লাস কি বলে 4 কিলোমিটার প্রতিকূলে, তাহলে 4 বাই প্রতিকূলে স্পিড কত ওয়াই। এর সময় লেগেছে কত 37 মিনিট। 37 মিনিট মানে কত 37 বাই আমাদের 60 এত আওয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের সেকেন্ড কন্ডিশন। এই দুটো ইকুয়েশন যেটা পেলাম সেটা সলভ করে আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করে দেখাতে হবে। তাহলে আমাদের এখানে কি চেয়েছে, কি আমরা যদি দেখি প্রতিকূলে গতিবেগ চেয়েছে, শুধুমাত্র ওয়াইয়ের গতিবেগ চেয়েছে, শুধুমাত্র ওয়াইকে বের করতে বলেছে, এক্সকে বের করতে বলেনি। ঠিক আছে, শুধুমাত্র ওয়াইকে বের করতে বলেছে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা আগে যেমন অপনয়ন থেকে শুরু করে বজ্র গুণন পদ্ধতির যেগুলো আমরা ইকুয়েশন সলভ করতাম এইভাবে করব আমরা। এই ওয়াইকে রাখবো, এক্সকে সরাবো। তাহলে এক্সকে সরার জন্য দেখো এখানে কত আছে 30 বাই এক্স, এখানে 10 বাই এক্স, দুটোকে সমান করো। তাহলে সমান করতে গেলে কী করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে এটাকে। ঠিক আছে, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই, মাইনাস করে দিই, তাহলে 24 আর 4 3 4 12, তাহলে 24 ওয়াই বাই মাইনাস 12 ওয়াই ইকুয়াল টু 3 দিয়ে এটা যদি গুণ করে দিই 49 বাই 20 মাইনাস 3 দিয়ে গুণ করলে 37 বাই 60, এটা 3 দিয়ে কেটে যাবে, তাহলে 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম 12 বাই ওয়াই ইকুয়াল টু 20, আর এখানে মাইনাস করলে আমাদের আসছে 12 বাই 20। উপরে দেখো 12 12 কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের কত 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা পেলাম আমরা 20 কিলোমিটার পার আওয়ার। এটা হলো আমাদের অ্যান্সার চেয়েছে যেটা, সেটা হলো প্রতিকূলে নৌকাটির গতিবেগ কত। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 20 কিলোমিটার পার ওয়াই। যদি বলতো অনুকূলে গতিবেগ কত, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু কত, তাহলে আমরা ওয়াইকে সরাবো, এক্সকে রাখবো, দিয়ে এক্সের ভ্যালুটা বের করে নেব। ঠিক আছে, এবার যদি বলে নৌকাটির স্থির জলে গতিবেগ কত, বোটের গতিবেগ কত, আর স্ট্রিমে গতিবেগ কত, এই দুটো তোমরা বের করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কারণ ডাউন স্ট্রিম মানে কি, ডাউন স্ট্রিমে স্পিড মানে আমরা কি জানি, বোটের গতিবেগ প্লাস স্ট্রিমের গতিবেগ, আর আপ স্ট্রিমের গতিবেগ মানে কি বোটের গতিবেগ মাইনাস স্ট্রিমের গতিবেগ। ঠিক আছে, তার মানে এক্সের মধ্যে বোটের গতিবেগ প্লাস স্ট্রিমের গতিবেগ আছে, আর ওয়াইয়ের মধ্যে আছে বোটের গতিবেগ মাইনাস স্ট্রিমের গতিবেগ। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালভাবে যদি বোটের গতিবেগ এবং স্ট্রিমের গতিবেগ বের করতে হয়, তাহলে কত আসবে ভ্যালুটা, সেটা তোমরা আমাকে বের করে কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম।
এখানে দেখ কী বলেছে, ইফ এ ইকুয়াল টু 9.6, হ্যাঁ এ যদি 9.6, বি যদি 4.44 হয় এবং সি যদি 5.16 হয়, তাহলে এ কিউব প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস 3abc এর মান কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, এটার খুব সুন্দর ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। আমরা জেনারেলি জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা থিওরি আছে, সেটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এটা থিওরি। এটার আরেকটা রূপ আছে, সেটা আমি এখানে লিখছি না। এবার দেখো এখানে এ প্লাস বি প্লাস সি কিউব মানে এইট যদি থাকে, তাহলে এখানে দেখো বি এর ভ্যালু, এখানে বি এর ভ্যালু আছে মাইনাস বি আর সি এর ভ্যালু আছে মাইনাস সি। তাহলে এটা যদি আমরা পুট করি তাহলে আমাদের থিওরিটা কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো। তাহলে এ কিউব কিউবে আছে, তাহলে এটা মাইনাস বি কিউব হয়ে যাবে। বি এর জায়গায় যদি মাইনাস বি পুট করি, সি এর জায়গায় মাইনাস সি পুট করলে তাহলে মাইনাস সি কিউব মাইনাস বি আর সি দুটোরই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য এটা মাইনাস 3abc থাকবে। ঠিক আছে, ইকুয়াল টু এখানে দেখো কী আছে, এ প্লাস বিটা হয়ে যাবে মাইনাস বি প্লাস সিটা হয়ে যাবে মাইনাস সি। স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ারে যেহেতু চেঞ্জ হবে না, কারণ বি মাইনাস বি এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, আর সি এর ক্ষেত্রেও মাইনাসটা থাকবে না, প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে এ মাইনাস বি এর ক্ষেত্রে কী হয়ে যাবে, বি এর ভ্যালু মাইনাস, তাহলে প্লাস এ বি হয়ে যাবে। এটা বি মাইনাস সি এর ক্ষেত্রে কী হবে, দুটোরই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস বিসি থাকবে। আর সি মাইনাস এ, সি এ মাইনাস যদি নেগেটিভ তাহলে প্লাস কী হয়ে যাবে সি এ। ঠিক আছে, এই জিনিসটা আসবে। তাহলে আমাদের এটা ইকুয়াল টু থিওরি হলো এটা। এইবার দেখো এখানে এ মাইনাস বি মাইনাস সি এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা যদি আমরা পুট করি জেনারেলি কত আছে, 9.6 মাইনাস 4.44 ব্র্যাকেট মাইনাসটা কমনের ব্র্যাকেট হলো 5.16, এটা চলে আসবে। তাহলে এখানে কত আসে 9.6 মাইনাস এখানেও 9.6। ঠিক আছে, তাহলে সমান সমান 0। তাহলে এই ভ্যালুটা আমাদের পুরোটা যদি 0 দেয়, তাহলে এটা গুণ আছে, এটা ইন্টু এটা গুণ আছে, তাহলে পুরোটার ভ্যালু কী হবে 0 আসবে। তার মানে এটার পুরোটার ভ্যালু আমাদের কি 0। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এই থিওরিটা আরেকটা ফর্ম রয়েছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটাও তোমাদের মনে রাখবে। আমি লিখে দিলাম এখানে, দেখো এইভাবে লেখা যায়, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, এটা একটা রূপ, এটাও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো নেক্সট। সিঁড়ি ভাঙা অঙ্ক, এক্সের মান কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে সিম্পলভাবে সমাধান করো, কিছু নেই এগুলোতে, এগুলোতে তোমাদের সমাধান স্কিল তোমরা কীভাবে করবে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে 2 ইকুয়াল টু এখানে দেখো এক্স প্লাস 1 বাই, আমি যদি এখানে দেখি তাহলে নিচেরটাই যোগ করে নেব 3 প্লাস 1/4, এটা যদি আগে যোগ করি তাহলে আমাদের কত আসবে, 4 3 4 12, 12 প্লাস 1 মানে 13, তাহলে 1/13/4, 4টা উপরে উঠে যাবে। তাহলে এটা একবারে যদি লিখি তাহলে কী হবে 4/13, এটা চলে আসবে। ঠিক আছে, প্রথমে আমি নিচের এই পার্টটার কাজ করলাম, 3 4 12 প্লাস 1 13, তাহলে 13/4, 4টা উপরে চলে গেল, 13 নিচে থাকলো। এইবার এটা যদি আবার কাজ করি 2 ইকুয়াল টু এক্স প্লাস 13কে 13, 13 আর 4 17, তাহলে 17/13 মানে 13টা উপরে চলে যাচ্ছে, নিচে 17 থাকছে। তাহলে এক্স ইকুয়াল টু কত, 17 দুগুণে 34 মাইনাস 13/17, যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হচ্ছে 21/17, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তাহলে এগুলো তোমাদের একটু বেসিক কনসেপ্ট, এগুলো তোমরা করবে সলভ।
আশা করি পারবে। এগুলো সিঁড়ি ভাঙা প্রবলেম, সহজ প্রবলেম, ঠিক আছে। চলো, এটার ভ্যালুটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, নাম্বার সিস্টেমের সরলীকরণ বা তোমাদের সিম্পলিফিকেশনের খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো, ঠিক আছে। আজকের প্র্যাকটিস সেটে আমরা খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো প্রবলেম করলাম। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্যই। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে, স্কিপ করো না, তাহলে তোমাদেরই অসুবিধা হবে। যতটা পারো তোমরা দেখার চেষ্টা করো, আর পাশাপাশি নিজেরাও খাতা পেন নিয়ে সলভ করো, ঠিক আছে। কারণ খুব সবগুলোই ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের এক্সামের জন্য। তো তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। রেগুলার স্টাডি মেটেরিয়ালস তোমরা পাবে, ভিডিওগুলো পাবে, সেগুলো দেখো। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ওখানে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আর ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে। এই প্রবলেমটা আমরা কী করে করব দেখো, এটাকে আমরা ভাঙিয়ে নেব সিম্পলি। এখানে দেখো কী আছে, 1/1 × 2। আমি এটাকে লিখব 2 - 1/1 × 2। লেখা যায় 2 - 1 এর ভ্যালু 1, প্লাস এটাকে লিখব 3 - 2। নিচে যেগুলো আছে সেগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করব, 2 × 3। এদের দেখো নিচে কত আছে, 2 × 3, সেটাকে লিখলাম 3 - 1। তাহলে এখানে উপরে ভ্যালু কত, 1ই দিচ্ছে না। তাহলে সবগুলোকে এইভাবে এগুলো লেখা যাবে, 4 - 3/3 × 4, প্লাস প্লাস ডট 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 করে যদি দেওয়া থাকে তাহলে এটা কত, 1/9 × 1/10। ওই 10, এটা হবে 10 - 9, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে 2/1 - 2 হবে। তাহলে 2/1 - 2, তাহলে কেটে যাবে, তাহলে কী থাকলো, 1/1 মাইনাস 1/1 × 2, তাহলে 1 1 কেটে গেলে কী, তাহলে 1/2, প্লাস 3/2/3, 3 3 কেটে গেলো, কী থাকে, 1/2, মাইনাস 2/2 × 3, 2 2 কেটে গেলো, কী থাকলো, 1/3, প্লাস একইভাবে এইভাবে 1/3 মাইনাস 1/4, প্লাস ডট 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 করে এইভাবে চলতে থাকবে। এখানে কত থাকবে, 10 10 কেটে গেল, 1/9 ইন্টু এখানে প্লাস মাইনাস 9 9 কেটে গেল, 1/10, ঠিক আছে। তাহলে এখানে দেখো বাকি যে মিডলের নাম্বারগুলো পাশাপাশি এগুলো সব কেটে যাবে, ঠিক আছে। তাহলে শেষে কী থাকবে, 1 - 1/10, এই দুটো নাম্বার থাকবে, প্রথমেরটা আর শেষেরটা। তাহলে এটা যদি মাইনাস করে দিই তাহলে কত হলো, 9/10। এটাই অ্যান্সার, অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। চলো পরেরটা কী বলেছে দেখো, দুটি সিলিন্ডারের আয়তন অনুপাত দেওয়া আছে 3:8 এবং তাদের উচ্চতা অনুপাত দেওয়া আছে 2:3। তাদের ব্যাসার্ধের অনুপাত কত সেটা আমাদের বের করতে বলেছে। সিলিন্ডার আয়তনের সূত্র আমাদের সবসময় জানতে হবে। সিলিন্ডার আয়তন তাহলে πr² × h। সিলিন্ডার কেমন হয়, এটা হলো আমাদের সিলিন্ডার, ঠিক আছে। তাহলে এটাই যদি h হয় উচ্চতা, আর পাই হলো এটা আমাদের পাই এই r, তাহলে ক্ষেত্রফল বা আয়তন হলো এটা πr²h, ঠিক আছে। এটা হলো সিলিন্ডারের আয়তন। তাহলে দুটো সিলিন্ডার বলেছে, তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে πr1² h1 πr2² h2 = 3/8, এটা আমরা লিখে নিলাম। উচ্চতার অনুপাত দেওয়া আছে 2 আর 3, 2:3। তাহলে এখানে h1/h2 এর ভ্যালু বসে দেবো 2:3, ঠিক আছে। আর পাই আমাদের কী হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে r1² = কত, এটা এদিকে গেলে 3 × 3 9, আর এদিকে কত, 8 × 2 = 16। তাহলে দুদিকে স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে r1/r2 কত হবে, 3:4,
ঠিক আছে। তাহলে ব্যাসার্ধের অনুপাত আমাদের এখানে বলে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত কত, ব্যাসার্ধের অনুপাত 3:4। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো এরপরে নেক্সট প্রবলেম কি বলেছে, এটা এবং এই সংখ্যার মধ্যে অন্তর কত, মানে বিয়োগফল কত। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম, আজকাল তোমাদের দিচ্ছে নাম্বার সিস্টেমের এইসব প্রবলেমগুলো, তো অনেকে জানো না। তো এই টাইপের প্রবলেমগুলো তোমরা কী করে করো, তো বেশ আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি এই কনসেপ্টটা, যে 5.76 এর মাথায় বার আছে, যে বার আছে মানে কি, এটা মানে হলো 5.7676, এই নাম্বারটা রিপিটেশন আছে, মানে কখনো শেষ হবে না, এইভাবে চলতেই থাকবে। এই যে 76 নাম্বারটার উপর বার আছে মানে এই 76 নাম্বারটা চলতেই থাকবে, এই ভাগটা কখনো কমপ্লিট করে না। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সিম্পলভাবে ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কি হয়, তাহলে এর নিয়ম হলো 576 পুরো নাম্বারটাকে লিখতে হয়। ঠিক আছে, মাইনাস মাইনাস যার মাথায় বার নেই সেই নাম্বারগুলো, তাহলে কত, এখানে শুধু 5 আছে 5 বাই যতগুলোর মাথার নাম্বার বার আছে ততগুলো 9, আর পয়েন্টের পর বার নেই এমন সংখ্যা যদি যতগুলো থাকবে ততগুলো 0, বাট এখানে নাই একটাও, সেই জন্য 0 হলো না। তাহলে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে 571/99, এটা হলো ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে এই নাম্বারটাকে কনভার্ট করলাম ফ্র্যাকশনে, আমরা পেলাম এটা। তাহলে একইভাবে 2/2.3কে যদি কনভার্ট করি তাহলে 2.3, এটা কনভার্ট করলে কত, 23 - 2/9, এখানে একটা আছে, তাহলে কত 21 - 9, এটা হলো কনভার্ট করে এটা পেলাম। ঠিক আছে, এই দুটোর বিয়োগফল বের করতে বলেছে, তাহলে বিয়োগফল যদি তোমরা করো তাহলে 571/99 - 21/9, এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত আসবে, 571, মাইনাস এটা 11 গুণ করে দাও, তাহলে 1 2 3 2 232/99, তাহলে এটা মাইনাস যদি করা হয় তাহলে 99, আর এখানে কত 0 3 4 আর 2 3, 340 কত 99। তাহলে এটাকে আবার যদি ভাগ করি তাহলে এর মধ্যে যে কোনো একটা পেয়ে যাবো, তা আমরা ভাগ করব না, আমরা কি করব, এগুলো থেকে অপশন চেক করব। ঠিক আছে, এটা ভাগ করলে দেখো 25 কত 340 দরকার আমার, তাহলে এখানে দেখো 250, মানে 240 - 2 252 হচ্ছে না, মিলবে না। 373 - 3 মানে 370 হচ্ছে, এটাও মিলছে না। 346 - 3 343 হচ্ছে, এটাও মিলছে না, এটা মিলে যাচ্ছে। এটাই যদি আমরা ভাঙলে কত 343 - 3/99, এটা মানে কত 340/99। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এইভাবে এই প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তোমরা যদি তোমাদের প্রয়োজন পড়ে পার্টিকুলার এইসব কোনো একটা বিষয়ের উপর, এইসব বিষয়ের উপর আলাদা আলাদা করে ক্লাস নিয়ে আসতে যদি বলো তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো, তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7 12 5 এবং 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 10 3 ও 13 ভাগশেষ থাকবে। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এটা। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এখানে 7 দিয়ে যখন ভাগ করবে তখন 5 ভাগশেষ থাকবে, 12 দিয়ে যখন ভাগ করবে তখন 10 ভাগশেষ থাকবে। এই 7 দিয়ে ভাগ করলে যখন 5 ভাগশেষ থাকবে, ডিফারেন্স কত দেখো 2। 12 দিয়ে ভাগ করবো যখন তখন 10 ভাগশেষ থাকবে, ডিফারেন্স কত 2। 5 দিয়ে যখন ভাগ করব তখন 3 ভাগশেষ থাকবে, ডিফারেন্স কত দেখো 2। যখন 15 দিয়ে ভাগ করব তখনও সেখানে 13 ভাগশেষ থাকবে, ডিফারেন্স কত দেখো 2। সবগুলোতে দেখো ডিফারেন্সটা সমান, তার মানে এই যে 2-এর সেই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এই ডিফারেন্সটা কত 2, এই 2টা আমি লিখে রাখলাম, এই 2টা আমার পরে কাজে লাগবে। ঠিক আছে, বাকি এটা আমার দরকার নেই। বোঝা গেছে? এই টাইপের প্রবলেম থাকলে তোমরা এই জিনিসটা খেয়াল করবে, বের করে নিলে। এবার কি বলেছে, এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, তাহলে এগুলো লসাগু করে দাও। তাহলে 7 12 5 আর 15, 7 12 5 আর 15 লসাগু কত, যদি আমরা করি 7 পাবো, 3 পাবো, 4 পাবো আর 5 পাবো। ঠিক আছে, 3 সাথে 21, 21 আর 4 5 20, 42, 420 লসাগু হলো আমাদের 420। এবার কী বলছে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কত 420 দিয়ে ভাগ করে দাও। 9 9 9, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত
এটাকে যদি ভাগ করে দেওয়া হয় 4 2 8 2 দিয়ে যাবে, তাহলে 840 মাইনাস করে দাও 9 5 1, আবার একটা 9 নামাও। এবার দেখো 3 4 4 4 16 4 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে, 3 দিয়ে দাও 3 4 12 3 2 6 মাইনাস করে দাও 9 3, এটাও 3, আবার একটা 9 নামলো, ঠিক আছে। 4 4 16 4 32 8 দিয়ে দাও 0 8 2 16 6 8 হলো 1 4 32 33, তাহলে এটা কত 9, এটা হলো 3, আবার 9 একটা নামলো, তারপরে ভাগ যাচ্ছে না মানে এখানে 0 বসলো, তাহলে 2380 ভাগফল আর 399 ভাগশেষ, ঠিক আছে। তার মানে আমরা কি জানলাম, ভাগশেষটা যদি না থাকতো তাহলে টোটাল নাম্বার হলো আমার বড় নাম্বার কোনটা, আমাদের মেন নাম্বার যেটা 6 অঙ্কের বেতন সংখ্যা এটা, এটার মধ্যে যদি 399 যদি না থাকতো তাহলে 420 দিয়ে মিলে যেত, তাহলে মাইনাস করে দাও, তাহলে 999 এখান থেকে 399 এটাকে মাইনাস করে দাও, তাহলে মাইনাস করে দিলে কত থাকছে 999600, এই যে নাম্বারটা এটা হলো এই নাম্বারগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে। এবার সংখ্যাটা পেলাম, বাট এবার এখানে একটা কন্ডিশন বলেছে যে এখানে প্রত্যেক ক্ষেত্রে 5 10 3 ও 13 ভাগশেষ থাকবে, এবং ডিফারেন্সটা আমরা এখানে লিখে রেখেছিলাম প্রথমে 2, এই যে 2 সেই 2টা এখান থেকে মাইনাস করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে 2টা যদি মাইনাস করি তাহলে এখানে কত 598 999598, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। 999598 অপশন নাম্বার বি হলো আমাদের সঠিক অ্যান্সার। খেয়াল থাকবে, মনে থাকবে, এইটুকু পর্যন্ত সবাই পারবে, বাট এখানে এসে আটকে যাবে, ঠিক আছে। এই যে ওদের মধ্যে ডিফারেন্সটা আমরা প্রথমে বের করেছিলাম 2, সেই 2টা আমরা কী করতে হবে শেষে মাইনাস করতে হবে, বোঝা গেলে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে, এটা দুটি অনুরূপ ত্রিভুজ আছে এবিসি এবং পিকিউআর, ঠিক আছে। এবিসি এবং পিকিউআর এর ক্ষেত্রফল যথাক্রমে 64 সেন্টিমিটার স্কোয়ার এবং 144 সেন্টিমিটার স্কোয়ার। যদি এবিসি এর বৃহত্তম বাহু 24 সেন্টিমিটার হয় তাহলে পিকিউআর এর বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হবে, সেটা আমাদের বের করতে বলেছে। অনুরূপ ত্রিভুজ মানে সিমিলারিটি, যে সিমিলার বলে যে সিমিলারিটির একটা থিওরি বা কনসেপ্ট রয়েছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। সর্বসম ত্রিভুজ আলাদা, ঠিক আছে, আর অনুরূপ ত্রিভুজের, এগুলো তোমাদের কনসেপ্টগুলো জানতে হবে। তো যাই হোক, আমরা যখন জ্যামিতিক ক্লাস করব তখন ওগুলো ডিটেলসে জানবো। তো এখন এখানে জিনিসটা হলো যে দুটো ত্রিভুজ আছে, দেখো এ বি সি, পি কিউ আর, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এই ত্রিভুজ দুটো অনুরূপ, অনুরূপ মানে এদের কোণগুলো সমান, ঠিক আছে, কোণগুলো সবগুলো সমান। তাহলে এখানে দেখো বৃহত্তম বাহুর, এখানে হলো যে আমাদের এবিসিতে বৃহত্তম বাহু হলো আমাদের এটা, এটা ভালো হচ্ছে 24 সেন্টিমিটার। এখানে পি কিউ মানে পি আর এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করে বের করতে পারবো, এখানে যখন অনুরূপ যখন ত্রিভুজ হবে তখন একটা কনসেপ্ট রয়েছে, কনসেপ্টটা হলো যে এই ত্রিভুজে যে অনুপাত, বাহুগুলোর অনুপাত, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। যেমন এ বি এর এই অনুরূপ বাহু কোনটা কিউপি ইকুয়াল টু অনুপাত এ বি সি এর অনুরূপ বাহু কত কিউআর, এখানে এসি এর অনুরূপ বাহু কত পিআর, এগুলো সমান হয়, ঠিক আছে। এটা সমান সমান কি হয়, এইদিকে যেটা ত্রিভুজের যে ক্ষেত্রফল পরিসীমাও সমান হয়, পরিসীমাটাও সমান হয়, ঠিক আছে, পরিসীমাও সমান হয়। আর যে ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ পি কিউ আর ক্ষেত্রফল কিন্তু সমান হয় না, এটা হয় কখন, এটার উপর রুট চড়াতে হবে, তাহলে সমান হবে, ঠিক আছে। এখানে পরিসীমা
পরিসীমা এবিসির আবার পরিসীমা পি কিউ আর, সে পরিসীমা স্কোয়ার বা রুট হয় না, এটা এইভাবে থাকে, ঠিক আছে। তাহলে বোঝা গেল এই থিওরিটা কনসেপ্ট এখানে ইউজ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমাদের এইটুকু বের করলেই হবে, আমাদের এগুলো দরকার নেই। এসির মান দেওয়া আছে 24, পি আর এর মান বের করতে হবে, এবিসির ক্ষেত্রফল দেওয়া আছে, পি কিউ আর এর ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে। তো মান যদি বসাই কত 24 বাই পি আর ইকুয়াল টু এখানে দেখো কত আছে, এবিসির ক্ষেত্রফল হলো এবিসির ক্ষেত্রফল 64 আর পি কিউ আর এর ক্ষেত্রফল হচ্ছে 144। তাহলে এখানে ভাগ করলে কত 8/12, 8 দিয়ে এটা কাটো 3, তাহলে পি আর এর ভ্যালু কত 3×12 36 সেন্টিমিটার, ঠিক আছে। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বুঝে গেল? আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। তো আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমরা আজকে 25টা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন করলাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য, ঠিক আছে। তোমরা এগুলো রেগুলার প্র্যাকটিস করো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও, ওখান থেকে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। ওকে, ভালো থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।